আর অনেকে তো আসো এসে এখানে হাজিরা দিয়ে চলে যাও, এগুলো ধরা পড়ছে, বেশ কয়েকটা আমার কাছে ধরা পড়ছে। যাদের এরকম ধরি টোটাল 10টা কাটবো, আগে বলে দিলাম। আমি দিনের বেলা আজকে কাজের জন্য ক্লাস নিতে পারি না, এই জন্য তোমাদের রাতে বলছি। আর দিনে তোমাদের ক্লাসেরও একটু ইয়ে থাকে, বেশ প্রবলেম থাকে। একটু বাড়তি অনেক সময় তোমরা কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করলে বাড়তি বলার সুযোগ থাকে না। আচ্ছা, তোমাদের যে পরীক্ষা নিব টার্ম, এটা জানছো তো? রেজিস্ট্রারদের বলার জন্য বলে দিয়েছিলাম, জানছো? জি ম্যাডাম। আচ্ছা, কি হয়েছে? সবাই ক্যামেরা অন করো। সবার ক্যামেরা অন। ঠিক আছে। এটা কি রঞ্জন? হ্যাঁ, রঞ্জনই তো। জি ম্যাডাম। হ্যাঁ, আমার নাম দেখে চিনি নাই, চেহারাই চিনছি। ঠিক আছে, আরো যারা আসার সবাইকে আসতে বললাম। আমরা পরীক্ষাটা নিয়ে একটু আলাপ করবো, আর আমাদের যেগুলো টপিক আছে যেটা ওটাগুলো নিয়ে আলাপ করবো। আমি ইচ্ছা করে তোমাদের জরুরি টপিক গুলো নিচ্ছি পড়ানোর জন্য। আর দিনে আমার অনেক কাজ থাকাতে রাতে ফেললাম। আচ্ছা, পরীক্ষা সম্বন্ধে কি বললো রেজিস্ট্রার ম্যামরা? কি কি ধরনের আইডিয়া দিচ্ছেন বলতে পারবা? ইশতিয়াক, তুমি তো মনে হয় সিলেটে নাকি? টিকা দিতে চলে গেছো? হ্যাঁ, সবাই কি টিকা দিতে পারছো? তোমাদের ব্যাচে আসতে পারে নাই না? এই যে মেয়ে রিক্তা, তুমি দিছো? টিকা নিছো? ইয়েস ম্যাম, দিছি। এখানে এসছো না? তোমাদের সবাই সবার জায়গায় নিছো? পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে আবার ম্যাম সিলেটে গিয়ে নিয়ম। দিছি। আচ্ছা, বাসায় চলে গেছে এখন? জি ম্যাম। ঠিক আছে, যেভাবে শাটডাউন আসতেছে পরে না আটকা পড়ে যাবা। কিছু আসে। আচ্ছা, তো আমি বলি, তোমাদের যে পেপার গুলো দেখলাম না এবার 54 এর, হ্যাঁ, তোমাদের ভাইয়াদের দেখে মনে হলো যে ওরা তোমাদের অনেক ল্যাকিংস। অনেকেই আমি ভাইবাতে এক্সটার্নাল বলে টলে অনার্স মার্ক দিয়েছি। অনার্স তো তোমরা জানো 85%, অনেক নাম্বার, তাই না? খাতা দেখতে গিয়ে আমার মাথায় হাত, কোনো মতে পাস করানোই সমস্যা হয়ে যাচ্ছিল, কারণ কোশ্চেনও আমার বানানো। আমি নিজেই খাতা দেখতে গিয়ে পারতেছি না মার্কস ইয়ে করতে। এদিকে তোমার সবাইকে, সব টিচারদের এক্সটার্নালদের যে নাম মার্কস গুলোতে, এগুলো তোমরাই জানো, অন্যদের না বললেও হবে। ঠিক আছে, সিনিয়র ভাইয়াদের বললো না, তাদের হয়তো মন খারাপ হবে যারা পরীক্ষা দিচ্ছে। যাদেরকে অনার্স দিতে পারছি, এই মার্কস গুলো আমি আমাদের এক্সটার্নালদের কাছে দিয়ে দিছি, যারা খাতা পেপার গুলো পাবে, হ্যাঁ, রিলেটেড। যে আপনারা একটু খেয়াল করেন, জুনিয়রও ছিল আমার, তোমরা দেখো একটু এদেরকে তো তোমরা ভালো নাম্বার দিয়ে গেছো। এখন ওদেরকে যে আমি রিকোয়েস্ট করলাম, নিজে খাতা দেখতে গিয়ে দেখি আমিও পারতেছি না। কথা বুঝছো? এত মানে টার্ম টুর্ম না দেওয়াতে কারোরই কোনো রিটেন পরীক্ষা দেওয়ার কোনো অভিজ্ঞতাই মনে হয় না। আমার এটাই মনে হলো, যত ভালো স্টুডেন্টে হোক, অনেকে তো অবশ্যই অনেক ভালো আছে, স্টুডেন্টের মধ্যে অনেক ভালো আছে, কিন্তু একদমই খাতার অবস্থা দুরবস্থা, বেশি খারাপ ছিল। এই জন্য আমি হঠাৎ করে আমার চিন্তা হলো আমি টার্ম নিবই, যেভাবে হোক তোমরা সহযোগিতা করো, আমরা টার্ম নিব, ভালো হোক মন্দ হোক অসুবিধা নেই। হ্যাঁ, এমন আগে তো ইয়ে ছিল, টার্মে খারাপ করলে আবার দেওয়া, এগুলো আমরা করবো না। ঠিক আছে, আমরা পরপর টার্ম গুলো নিতে থাকি। নিয়ম হলো টার্মে খারাপ করলে আবার সাপ্লি দিতে হয়, এগুলো কিছু লাগবে না, তোমরা দিয়ে অভ্যস্ত হও খালি। ঠিক আছে, কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট এ কোশ্চেন। তোমাদের শর্ট আনসার আছে, শর্ট এসে আছে। হ্যাঁ, শর্ট আনসার গুলো তোমরা ভালো পারবে। শর্ট আনসারে তোমার এটার কজ কি, রাইট ডাউন ফর কজেস অফ, ধরো বললো যে ডিউবি, এরকম প্রশ্ন আসতে পারে। মেনশন ফর অবস্টেটিক্যাল ইমার্জেন্সি, এগুলো যা লিখবে তাই মার্কস। এখানে কেউ তোমার মার্কস কাটার কিছু থাকবে না, হাতের লেখা পচা হলেও হবে, খালি বানানটা ঠিক রাখলে হবে, যা লিখবে তাতে মার্কস। আবার হলো একটা ডেফিনিশন গুলো কিন্তু বইয়ের ডেফিনিশন লিখতে হয়, আমাদের কোনো ডেফিনিশন বড় না, শুধু ম্যাটারনাল ডেট ছাড়া। ঠিক আছে, তো এইরকম গুলোতে তোমাদের মার্কস আছে, তোমরা আনসার করতে পারো। যে না একটা শর্ট শর্ট এসে কোশ্চেন আসে, কি জানি তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, শর্ট আনসার আর শর্ট এসে, শর্ট এসে একদম পারেন না, অর্ধেক কিন্তু শর্ট আনসার থাকে, অর্ধেক শর্ট এসে থাকে, হাফ হাফ। একটা
শর্ট আনসার দিয়েই আমরা একটা শর্ট এসে দিই। শর্ট এসেতে টোটাল একটা 5 মার্কস, আর শর্ট আনসারে আমরা ভাগ করে 1, 1.5, 2.5, 3 যেভাবে হোক 2 বিভিন্ন ভাগে ভাগ করি। ঠিক আছে, তো ওই যে 5 মার্কস একসাথে যে মার্কসটা থাকে এটা তোলার মতো ক্যাপাসিটি হয়ে ওঠে না। এটা আমি দোষ দিব না, প্র্যাকটিসের অভাব। কাজে ওই প্র্যাকটিসটা যেন তোমাদের হয়, এই জন্য পরীক্ষা নেওয়ার ডিসিশন নিলাম। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে, ভয় পাওয়ার কিছু নাই। আমরা পড়াই দিব, যে যেটা পড়াইছি। যেমন আমি যেমন যেটা পড়াচ্ছি আমি ওই কোশ্চেনটা করবো, যে ম্যাডাম যে ক্লাস নিয়েছেন ওনারা ওই কোশ্চেন করবে। কাজে চিন্তা করো না, যে যেটা আলাপ করে সে থেকে প্রশ্ন হবে, তোমরা দিয়ে অভ্যস্ত হও। ঠিক আছে, ওই আমি তোমাদের শর্ট এসে কি কোশ্চেন বেশি ভয় পাইতেছি। শর্ট এসে তো তোমরা খুবই খারাপ করো, খুবই, মানে একদম খাতা দেখার মতো না, খুবই বিরক্ত লাগে। আর একই রকম সব লিখতে থাকে, আন্দাজে মনে হয়ে যায় এমনিতে সে ভলিউমটা বাড়াইছে, কিছুই না জেনে লিখছে এরকম। ঠিক আছে, এই এক একটা তোমার ইয়ে শেষ হয়ে গেলে, এক টার্মের যে অংশ থাকে ওটা পড়া হয়ে গেলে ক্লাস নিব। রেজিস্টারদের সাথে সবসময় যোগাযোগের রেখো, যে ম্যাডাম যেটাতে গুরুত্ব দিচ্ছে ওরকমই প্রশ্ন করবেন। আমি আবার প্রশ্ন দেখে দিব, সমস্যা নাই, আমি প্রশ্ন দেখেও দিব। আচ্ছা, কাজে তোমাদের আজকে এই ক্লাসটাতে একটু উপস্থিতি বেশি থাকার চেষ্টা করো। আর হলো তোমাদের যে আগের যে ক্লাস আমি নিয়েছি ওখানেও যদি কোনো কোশ্চেন থাকে আজকে করার সুবিধা পাবে, কারণ এগুলোর প্রশ্ন আমি করব। এবং তোমরা জানো এই পিএসপিপিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আজকে করতে পারবে, সুযোগ আসবে। ডেইলি আবার আমিও এই সুযোগ দিতে পারবো না, কাজ এসে যায়। আচ্ছা, আমাদের আজকে পড়ানোর কথা ছিল হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি। হাইপারটেনসিভ ডিসঅর্ডার কিন্তু ব্লিডিং হেমোরেজের পরে নেক্সট টু হেমোরেজ যে কজটা হলো হাইপারটেনসিভ ডিসঅর্ডার, সেটা হলো আমাদের দেশে ম্যাটারনাল ডেথের সেকেন্ড হাইয়েস্ট কজ। কাজে এটা অনেকখানি গুরুত্বপূর্ণ। অনেক যে মেয়েটা একদম ভালো ছিল, প্রেগনেন্ট হওয়ার পরে তার প্রেশারটা রেজ করে গেল, হঠাৎ করে তার খিঁচুনি শুরু হয়ে গেল। দৃশ্যটা কল্পনা করো, পুরা মনে হয় যে তাকে কে জাদু করলো না ভূতে, তো লাগে তো এগুলোই বলা হইতো। সে পুরো তোমার কনভালশন হয়ে লাইক টিটেনাস বা অন্য কিছুর মতো কনভালশন এসে মরে যাচ্ছে, তার প্রত্যেকটা অর্গান খারাপ হয়ে গেল। এটা হলো গিয়ে হাইপারটেনসিভ ডিসঅর্ডার। কাজে এটা কতখানি গুরুত্ব বহন করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা খুবই জরুরি একটা চ্যাপ্টার, তবে তোমরা সবাই খেয়াল করবে আশা করি। আচ্ছা, হাইপারটেনসিভ ডিসঅর্ডার তোমার কেমন হইতে পারে? কোন একটা মেয়ের আগেই প্রেশার ছিল, আগেই তার হাইপারটেনশন ছিল। এখন সে যদি হাইপারটেনশন নিয়ে প্রেগনেন্ট হয়, ধরো সে কোনো ড্রাগস টাগস খেত, তার এনিহাউ সে তার ওটা নিয়ে চলতো। এখন এই হাইপারটেনসিভ মাটাই যখন প্রেগনেন্ট হলো এবং তার সাথে যদি তার প্রি-এক্লাম্পসিয়া মানে তার প্রেগনেন্সিতে আসার পরে অন্যান্য সাইন সিমটম গুলো, যেগুলোকে আমরা প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া বলি, নামগুলো পরে আসতেছে, এটা ওগুলো যদি এসে যায়, তখন এটা কি হয়ে গেল, তার হাইপারটেনসিভ ডিসঅর্ডার হইলো, মানে তার প্রি-এক্লাম্পসিয়া হয়ে গেল কিসে, প্রি এক্সিস্টিং হাইপারটেনশন। এই কথাটা বুঝতে হবে। এই কিছু কিছু জিনিস খুব বোঝা যাবে এগুলো ইয়েতে। তোমাদের যে বইটা আমরা ফলো করতে বলি, এই বইটা আছে কিনা আমার ঠিক জানা নাই, তো আমি এটা উল্টাই নাই খুব একটা, মাঝে মধ্যে তোমাদের পড়ানোর সময় নিয়ে বসি। ব্যাপারগুলো বোঝা লাগবে, ক্লাসিফিকেশনটা। একজন যখন হাইপারটেনসিভ ছিল, তারই যদি প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করে, প্রি-এক্লাম্পসিয়া আমি এখনো বলি নাই, বলবো, ইয়ে হইও না, হতাশ হইও না বলতেছি, তখন এটাকে আমরা কি বলবো, প্রি-এক্লাম্পসিয়া সুপারইম্পোজড অন হাইপারটেনশন, এসেনশিয়াল হাইপারটেনশন। এই একটা টাইপ আছে। আবার আরেকটা হইতে পারে, একটা মেয়ে আসলে হাইপারটেনসিভ ছিল, আমরা জানি না, তুমি আমি কেউ জানতাম না, কারণ আমাদের হেলথ নিয়ে কে এত চিন্তা করে, বিশেষ করে মেয়েদের হেলথ নিয়ে। সে প্রেগনেন্ট হলো, এখন তার ফলো আপ করতে এসে ধরা পড়লো। আমি কিন্তু আগে তার প্রেশারটা জানি না, আগে দেশে হাইপারটেনসিভ ছিল সেও জানে না, আমি কোত্থেকে জানি। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি একটু কনফিউজ থাকতে পারো। তোমার কাছে যদি প্রথমে আসে, কিছু করার নাই, তুমি যদি 20 সপ্তাহের পরে প্রেগনেন্সির 20 উইকস এর পরে কোন মাকে হাইপারটেনসিভ পাও, হ্যাঁ, সেটাই হাইপারটেনসিভ যদি পাও, সেটাই হলো প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন বলবা। কিন্তুটা কি, কিন্তু তোমার জানতে হবে এর 20 উইকস আগে, এই প্রেগনেন্সির 20 উইকস আগে, ইভেন বিফোর প্রেগনেন্সি সে নর্মাল ছিল, নর্মোটেনসিভ ছিল।
তাইলে তুমি বলতে পারবা ইট ইজ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, মানে সে আগে নর্মোটেনসিভ ছিল, এখন প্রেগনেন্সি আসার সাথে সে হাইপারটেনসিভ হয়েছে আফটার 20 উইকস অফ প্রেগনেন্সি, তখন তুমি এটাকে বলবা এটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনে দুই রকম, একটা হলো প্রিএক্লাম্পসিয়া, একটা হলো এক্লাম্পসিয়া। ঠিক আছে, প্রিএক্লাম্পসিয়াকে আগে প্রিএক্লাম্পসিক টক্সিমিয়া বলতো, তখন অনেকে চিন্তা করতো কিরকম একটা নর্মাল মানুষ কেন এত খারাপ হয়ে যায়, কোনো টক্সিক জিনিস, কোনো টক্সিন মনে রিলিজ হয় ডিউরিং প্রেগনেন্সি। পরবর্তীতে দেখা গেছে এরকম টক্সিক কিছু, কোনো টক্সিন মক্সিন কিছুই পাওয়া যায় না, এই জন্য টি বাদ চলে গেছে। খেয়াল করবা পিইটি এখন আর বলে না, এখন শুধু প্রিএক্লাম্পসিয়া। আর তাহলে কি হলো প্রিএক্লাম্পসিয়া, আমরা কি বললাম, আমরা একদম বইয়ের ডেফিনিশনটা পড়বো। জানলাম আমরা হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, এটার একটা টাইপ হলো প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, মানে প্রেগনেন্সির জন্যই হাইপারটেনশনটা হয়েছে। সেটার আবার ডিভিশন হলো প্রিএক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া। বোঝা গেছে? প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যেটা প্রেগনেন্সি হাইপারটেনশনটা হয়েছে শুধুমাত্র প্রেগনেন্সির জন্যই হয়েছে, প্রেগনেন্সি পিরিয়ডে হয়েছে, তাও আর্লি প্রেগনেন্সিতে না, 20 উইকস এর পরে, সেটা হলো প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। সেটার আবার দুইটা টাইপ, প্রি এক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া। ওকে, প্রি এক্লাম্পসিয়া আবার দুই টাইপ, নোট করতে পারো। প্রি এক্লাম্পসিয়া আবার দুই রকম, মাইল্ড প্রি এক্লাম্পসিয়া, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, মাইল্ড এন্ড সিভিয়ার। ঠিক আছে, আর এক্লাম্পসিয়ার আর কোনো ভাগ নাই, এক্লাম্পসিয়া সেটার কোনো ভাগ নেই, সেখানে আবার মাইল্ড সিভিয়ার বলে বসো না, মাঝখানে আগে মডারেট ছিল সেটাও নাই। ঠিক আছে, মাইল্ড এন্ড সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। এই তাহলে আমরা জানলাম প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন কি, যে হাইপারটেনশন শুধুমাত্র প্রেগনেন্সির কারণেই হয়েছে। হ্যাঁ, প্রেগনেন্সির জন্যই যে হাইপারটেনশনটা সেটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। সেটাতে দুই রকম আছে, প্রিএক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া আবার টু টাইপস, মাইল্ড প্রিএক্লাম্পসিয়া, সরি প্রিএক্লাম্পসিয়া টু টাইপস, মাইল্ড পিই এন্ড সিভিয়ার পিই। ঠিক আছে, এখন হলো একটা প্রশ্ন তোমরা আমাকে করতে পারো, আমরা তো অনেক মেয়েদের প্রেশার আগে জানি না, জানা থাকে না আমাদের, অনেক শিক্ষিত মেয়েরও আগে প্রেগনেন্সির আগেটাকে বা বিয়ের আগেটাকে তো ডাক্তারের কাছে যায় না, তাহলে সেক্ষেত্রে ম্যাম কিভাবে বলবো যাদের আমি জানি না সে 20 উইকস এর আগে হাইপারটেনসিভ ছিল কি ছিল না আমি জানি না, ইভেন প্রেগনেন্সির আগেও সে হাইপারটেনসিভ ছিল কি যাদের রেকর্ড নাই, সেক্ষেত্রে আমি কেমন করে বলবো? রুগী যদি তোমাকে বলতে না পারে ম্যাডাম বা স্যার আমি আগ থেকে জানি না যে আমার প্রেশার ছিল, তুমি তখন তোমার করণীয় কি করা যায় বলো তো? ট্রিটমেন্ট তো করবো, এর মানে এই না যে তার চিকিৎসা বাদ দিয়ে রাখবো, তখন আমরা ইনভেস্টিগেশন করে টোরে যা পাই সেইভাবে তাকে চিকিৎসা করবো, সবকিছু করবো, কিন্তু তাকে আমি ক্লাসিফাই কিভাবে করবো? কোনো বুদ্ধি আছে মাথায়? আগের কোনো রেকর্ড সে দিতে পারছে না, 20 উইকস এর আগের কোনো রেকর্ড সে দিতে পারে নাই তার প্রেশার ছিল কিনা, তাহলে কি করে আমরা জানবো যে এই কেসটা আসলে প্রেগনেন্সি ইনডিউসড ছিল? এটার আরেক প্রেগনেন্সি ইনডিউসড এর আরেকটা নাম হলো জেস্টেশনাল হাইপারটেনশন। নামগুলো নিয়ে এই যে সামনের পাতায় দেখো অনেকগুলো ডেফিনিশন টাইপের কিছু কিছু আছে, ও বুঝলে বুঝো অথবা আমার কাছ থেকে জেনে নাও। জেস্টেশনাল হাইপারটেনশনই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। তাহলে আমরা দুইটা পাইলাম, যে একটা হলো প্রেগনেন্সি ইনডিউসড হতে পারে, আর একটা প্রেগনেন্সিতে হাইপারটেনশন, মানে সে প্রেগনেন্ট হয়েছে উইথ হাইপারটেনশন। সেই ক্ষেত্রে যদি প্রিএক্লাম্পসিয়ার সিম্পটম গুলো চলে আসে সেটাকে আমরা বলি প্রিএক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন হাইপারটেনশন। ঠিক আছে, এটা আমরা ধরতে পারছো? প্রিএক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন হাইপারটেনশন, মানে তার আগের হাইপারটেনশন ছিল, এখন তার ওটার উপরে গিয়ে তার কি হয়েছে, প্রিএক্লাম্পসিয়া হয়েছে। আবার প্রিএক্লাম্পসিয়ার সাথে রিলেটেড আছে, এবার আমরা একটু ডেফিনিশনটা একটা কোয়ারি আমি দিয়ে রাখছি, দেখি কেউ আমাকে আনসার দিতে পারো কিনা। যার আমার আগের রেকর্ড জানি না তারটা আমি কিভাবে নির্ধারণ করব যে সে আসলে হাইপারটেনসিভ মানে প্রিএক্লাম্পসিয়া বা প্রেগনেন্সি ইনডিউসড ছিল? প্রশ্ন দিয়ে রাখলাম, পরে আনসার শুনবো। এখন আমরা প্রিএক্লাম্পসিয়ার ডেফিনিশনটা একটু বলে ফেলি, ডেফিনিশন বইতে যা আছে তাই, এটাকে বদলানোর আমার কোনো সুযোগ নাই, এটাই পড়তে হবে। It is a multisystem disorder of unknown etiology characterized by development of hypertension to the extent of 140/90 millimeter of mercury or more with proteinuria after 20 weeks in a previously normotensive and normoproteinuric woman. খুব সহজ, 20 উইকস আগে যে মহিলা
নরমেটেনসিভ ছিল এবং যার কোনো প্রোটিনুরিয়া ছিল না, মানে ইউরিনে কোনো প্রোটিন ছিল না। এখন 20 উইকস এর পরে সে হাইপারটেনসিভ হলো, প্রোটিনুরিয়া হলো। এটা হলো প্রিএক্লাম্পসিয়া। মাল্টি সিস্টেম ডিসঅর্ডার মানে সে অনেক সিস্টেমকে খারাপ করে। আননোন ইটিওলজি, আসলে কারণ জানি না। সুন্দর একটা ডেফিনিশন, ঠিক আছে? তাইলে এই ডেফিনিশনটা একদম সারা জীবনের মতো, যেহেতু ডক্টর হচ্ছ, এটা মুখস্থ করে রাখতে হবে, এটা যেন মনে থাকে। 140/90 millimeter of mercury or more after 20 weeks of pregnancy, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, যে প্রোটিনুরিয়া যেটা কি, সেটা নিশ্চয়ই তোমার রেনাল ফাংশনে কোনো সমস্যা, ওই হাইপারটেনসিভ হলে প্রোটিনুরিয়াও হয়, বা আলাদা করে রেনাল কোনো ডিজিজও থাকতে পারে। সেই ক্ষেত্রে আরেকটা টার্ম বলি, একটা টার্ম শেখানোর জন্য এই কথাটাতে আবার গেলাম। কেউ জিজ্ঞেস করলে এটা এগুলো তো বেশি পড়া লাগবে না, জাস্ট বুঝে ফেলো, আমার কথাগুলো বুঝে ফেলো। কারোর যদি আগে কিডনি ডিজিজ থাকে, রেনাল ডিসঅর্ডার থাকে, রেনাল ডিজিজ থাকে, এখন তার তো এমনিতে হয়তো প্রোটিনুরিয়া ছিল, জাস্ট লাইক হাইপারটেনশন যেভাবে বলেছি, তার এমনি হয়তো প্রোটিনুরিয়া ছিল। এখন যদি প্রেগনেন্সি অবস্থায় আবার সে প্রিএক্লাম্পসিয়ার সবকিছু নিয়ে আসে তোমার কাছে, সেটাকে তুমি ডেজিগনেট করবে কি করে? প্রিএক্লাম্পসিয়া অথবা প্রোটিনুরিয়া। যদি সম্পূর্ণ যদি প্রিএক্লাম্পসিয়াই থাকে, প্রিএক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন কি প্রোটিনুরিয়া, প্রিভিয়াস প্রোটিনুরিয়া অথবা রেনাল ডিজিজ। প্রিএক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন প্রিভিয়াস রেনাল ডিজিজ, প্রিভিয়াস না বললে হবে, সুপার ইম্পোজড অন রেনাল ডিজিজ। ওটা যেমন বললাম প্রিএক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন এসেনশিয়াল হাইপারটেনশন, এটাকে বলবা প্রিএক্লাম্পসিয়া, কারণ এখানে তো আরেকটা সেকশন রয়েছে প্রোটিনুরিয়া। প্রিএক্লাম্পসিয়া সুপার ইম্পোজড অন রেনাল ডিজিজ। এই টার্মগুলো মনে রাখবা, কেউ জিজ্ঞেস করলে নিজে বুঝতে হবে, বুঝলে আর কোনো সমস্যা নাই, সবসময় মনে থাকবে। তাহলে এই কিছু কিছু আমার নাম টার্ম বা শ্রেণীবিন্যাস আমরা পেলাম। তাহলে মূলত আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন যদি বলি, সেটা আমরা আবারও আমি রিপিট করি, আমাদের ক্লাসিফিকেশন এটাই আসবে, প্রিএক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়াতে আবার 2 টাইপ হবে, মাইল্ড এন্ড সিভিয়ার। আর সরি, বারবার ভুল বলি, প্রিএক্লাম্পসিয়া 2টা টাইপ হবে, মাইল্ড এন্ড সিভিয়ার, আর এক্লাম্পসিয়াতে কোনো টাইপ নেই, শেষ। এখন এর আশেপাশে যে কথাগুলো আসবে আমি কিন্তু বলে ফেলছি, আর অন্যান্য ভাবে নানাভাবে তোমাকে কেউ কোশ্চেন করতে পারে, বা রিলেটেড যে ব্যাপারগুলো হলো এই, যার আগে রেনাল ডিজিজ থাকে সেটাকে আমরা কি বলবো, যার আগে হাইপারটেনশন থাকে তাকে কি বলবো, বলে দিলাম, ঠিক আছে? আগে থেকে জানা থাকলে, তার যদি এখনো আবার সে প্রিএক্লাম্পসিয়া সিমটম দেখায়, আমরা বলবো সুপার ইম্পোজড, ওকে? আর যার আগে কিছুই ছিল না, আমি জানি, পেশেন্ট আমাকে হিস্ট্রি দিতে পারছে বা পেপার দেখাতে পারছে, যার আগে ছিলই না, প্রোটিনুরিয়াও ছিল না, হাইপারটেনশনও ছিল না, কিন্তু 20 উইকস পরে এসে দেখা গেল যে রয়েছে, তাইলে সে সিম্পল প্রিএক্লাম্পসিয়া বলবা। এখন তুমি মাইল্ড বা সিভিয়ার তার কন্ডিশন অনুযায়ী বলবে। আর এই প্রিএক্লাম্পসিয়াই যখন, এটার সাথে যখন কনভালশন আসবে, when preeclampsia complicated with convulsion and or coma, when preeclampsia complicated with হবে না, complicated by convulsion and or coma, মানে প্রিএক্লাম্পসিয়ার সাথে যখন কনভালশন এসে যাবে, খিঁচুনি, and or coma, খিঁচুনি আসে নাই, শুধু কমাতে আছে পেশেন্ট। আগে তুমি জানো যে সে প্রিএক্লাম্পসিয়া ছিল, এখন সে কমাতে চলে গেছে, সে এক্লাম্পসিয়া। সে আগে প্রিএক্লাম্পসিয়াতে ছিল, এখন তার খিঁচুনি উঠে গেছে, সে হলো এক্লাম্পসিয়া। দুইটাই থাকতে পারে, এই জন্য বললাম এন্ড অর, মনে থাকবে? এন্ড অর, এই ডেফিনিশনে কিন্তু অনেকে এন্ড অর বলে না, শুধুমাত্র কনভালশন বলে। হয় প্রিএক্লাম্পসিয়া কমপ্লিকেটেড উইথ কি যেন বলে কনভালশন, এটাই এক্লাম্পসিয়া, এটা হবে না। এন্ড অর দুটোও থাকতে পারে, কনভালশন এন্ড কমা দুটোও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, তখনই সেটা হবে এক্লাম্পসিয়া, ঠিক আছে? তাহলে এই ডেফিনিশনটা ভালো করে এখানে যা আছে এটাই মনে রাখতে হবে, আর কিছু বলার দরকার নেই। এখানে দেখো হাইপারটেনশনের কথা বলছে, যে কতখানি হলে আমরা হাইপারটেনশন বলবো, কিভাবে বুঝবো যে হাইপারটেনশন, এটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, আমি যেটা একটা কোশ্চেন করে রাখছিলাম, এটার কি আনসার পাওয়া গেছে? যার জানি না, আগের হিস্ট্রি জানি না, আমাদের তো অনেক মেয়ে মন আছে, মায়েরা অনেকে আছে যারা তেমন করে আগে কখনো ডাক্তার দেখায় নাই, এই প্রথমে ডাক্তার দেখাতে গিয়ে আমাদের কাছে এসে প্রথম ধরা পড়লো, তাদেরকে কিভাবে ধরবো যে এটা প্রিএক্লাম্পসিয়া অথবা এটা সুপার ইম্পোজড না, অথবা এটা সুপার ইম্পোজড হাইপারটেনশনের উপরে তার এখন প্রবলেমটা হয়েছে,
অথবা তার প্রিয়াক্লাম্সিয়া শুধুমাত্রই হাইপারটেনশন রয়েছে, আর কিছু নাই। আগে হাইপারটেনশন রয়েছে, এখন আমি বুঝতে পারতেছি না এটা কি প্রেগনেন্সির জন্য আবার হইলো নাকি আগেরটা হইলো। ধরো পির অন্য ফিচার আসলো না, হ্যাঁ, শুধুমাত্র হাইপারটেনশন। এখন এই হাইপারটেনশনটা কি তার জেস্টেশনাল হাইপারটেনশন, প্রেগনেন্সির কারণে হাইপারটেনশন, পি বাদ দিয়ে দাও, প্রেগনেন্সির কারণে হইলো নাকি তার আগ থেকে ছিল, এটা কি করে বুঝবো বলো তো? কোনো আইডিয়া? তার মায়ের হিস্ট্রি বা তার ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার কোনো হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থাকতেই পারে, অবশ্যই আমরা এরকম পেশেন্ট আসলে আমরা ফ্যামিলি হিস্ট্রি নিব। ওকে, এটা একটা গাইড। আর কিছু? ম্যাম ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে নরমালের থেকে 15 মিলিমিটার মার্কারি, আর সিস্টোলিক ব্লাড প্রেশার নরমাল থেকে 30 মিলিমিটার মার্কারি হলে আমরা বলবো প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। তো আগেরটা যে জানি না, আগেরটা জানতে হবে তো, তার আগে কত ছিল সেটা ম্যাম, জানলে তখন। মেডিকেশন হিস্ট্রি। হ্যাঁ, মেডিকেশন হিস্ট্রি, যার মেডিকেশন হিস্ট্রি পাবে তার ইও পাবে, তুমি প্রেশার সম্বন্ধে জানতে পারবে। হ্যাঁ, মেডিকেশন হিস্ট্রি একটা বুদ্ধি। এবং তার আগে সে যদি মেডিকেশন হিস্ট্রি অ্যাবসলিউট মেজারমেন্টে যদি 140/90 মিলিগ্রাম মার্কারি পাই, এগুলো তো হলো এখনকার ঘটনা। তোমাকে আমার কোশ্চেন মনে হয় তোমরা বোঝো না এগুলো। 20 উইকস এর আগে তার হাইপারটেনসিভ ছিল কিনা আমার কাছে জানা নাই। এখন আসলে 20 উইকস এর পরে যে কোনো একটা সময়। এখন আমি পেয়ে কি করে বুঝবো এটা আগের হাইপারটেনশনের জন্য হয়েছে না প্রেগনেন্সি ইনডিউসড? এটা ছিল আমার কোশ্চেন। এখন তো আমরা প্রেসার মাপবো, কিভাবে মাপবো সবকিছু বলবো, বলে দিচ্ছি। আমার কোশ্চেন হলো এখানে, তোমাদের তো অনেক আইডিয়া, দেখি কোন আইডিয়া দিতে পারো কিনা। ম্যাডাম প্রোটিন ইউরিয়া পাবো। হ্যাঁ, ম্যাডাম পজিশনটা চেক করবো ম্যাডাম। প্রোটিনেরিয়াও তো আবার একই কোশ্চেন, আগে ছিল না আগে প্রোটিনের হিস্ট্রি জানি না, এই এক প্রশ্ন এটার ক্ষেত্রে আসবে। এখন পেলাম প্রোটিনেরিয়া, এটা কি আগের রেনাল ডিজিজের জন্য হলো না এখনকার জন্য হলো, কেমনে বুঝবো? আবার কোশ্চেন আরেকটাও দিলাম, যাও। দুটার জন্য দুটা দিলাম। প্রেসার সব এটা তো ম্যাডাম পজিশনে ম্যাডাম আরেকবার আমরা মেপে দেখবো ম্যাডাম কি এটা হাই রেজ আছে কিনা। দুইবার তো মাপতেই হবে, ডায়াগনোসিস করতে হলে দুইবার মাপতে হবে। হ্যাঁ, আমরা এখন এটা আলাপ করব, তোমরা নিশ্চয়ই জানো, আমি আরেকটা এটা আলাপ করব কিভাবে প্রেসারটা মাপবো এবং আমরা শিওর হবো যে আসলেই হাইপারটেনশন, সেটা আমাদের অন্য ব্যাপার। আমরা এখন আলাপ, কিন্তু তার আগে আর কত জানি না। এটা শুনি নাই। প্রেসার যদি বেশি থাকতো আগে, তাহলে তো আগেই ডাক্তারের কাছে আসতো। আসে না তো, এটাই তো কোশ্চেন, আগে তো জানা। ম্যাডাম এটার সাথে কি ম্যাডাম সুপাইন হাইপোটেনশনের কোনো রিলেশন আছে কি ম্যাডাম? হ্যাঁ, সুপার হাইপারটেনশন আমরা আলাপ করবো, এখনই করব। রিলেশন নাই, সুপার হাইপারটেনশন আলাদা। মিন আর্টারিয়াল আমার প্রেসার প্রশ্ন তোমরা দেখবো। বুঝতে পারছো? এটা দিয়ে তো ডায়াগনোসিস এখন করব। এখন আবার বর্তমান কোনো প্রবলেম নাই, এখন তো আমি এনিহাউ প্রেসার দেখে এমনি প্রেসার মাপবো, প্রেসার মেপে বের করে ফেলবো, এখন তো আমার প্রবলেম নাই, রুগী আমার সামনে। কিন্তু আগে তার প্রেসার ছিল কিনা এটা কেমন করে বুঝবো, আগে সে হাইপারটেনসিভ কিনা? আগের কোনো হিস্ট্রি কি, মানে আগে কোনো কনভালশন বা আগে কোনো আনকনসিয়াসনেস এরকম কোনো হিস্ট্রি যদি দেয় সেক্ষেত্রে? হ্যাঁ, আগে প্রেগন্যান্সিতে তার আগে প্রেগন্যান্সি হিস্ট্রি নিতে হবে। প্রেগন্যান্সি ইনডিউস বলতে হলে প্রেগন্যান্সি আগে প্রেগন্যান্সি হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, এটা গ্রহণযোগ্য একটা কথা। আচ্ছা, বুঝছি, আমার বাচ্চারা আজকে এটা পারতেছে না। হ্যাঁ, দেখি বলো তো। আগের প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সির আগে মানে পেশেন্টের সিমটমস গুলা জানতে হবে যে সিমটমস ছিল কিনা, হাইপারটেনশন টাইপ কোনো সিমটমস। হ্যাঁ, এটা অনেকখানি হেল্পফুল কথা, এটা একটু বুদ্ধিমান। এটা কে বলছো রে? ম্যাডাম আমি ম্যাম 74। হ্যাঁ, আর কোনো বুদ্ধি কি মাথায় আসে না? এত বুদ্ধি তোমাদের, আর এটা ম্যাডাম বলো। পালপিটেশন ম্যাডাম বা মানে ম্যাডাম হেল্প সিনড্রোম কি করতে পারে? হেল্প সিনড্রোম তো এখন আসবে, এখন সামনে পড়বো। এখন সারা রাত ঘুমানোর পরও ইডিমা থাকবে কি থাকবে না? এরা বই পড়ছে বুঝতেছি, কিন্তু এই বুদ্ধিটা মাথায় আসতেছে না। আচ্ছা, আমি বলি এবার। পালপিটেশনের কোনো হিস্ট্রি ম্যাডাম, বা তার বুক ধরফর করা বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, এটাও হেল্পফুল, এই কথাটাও হেল্পফুল। ঠিক আমি যেটা ফ্যামিলি শুনছি, হিস্ট্রি আছে কিনা?
যেটা শুনতে চাচ্ছি এটা বলো। ফ্যামিলি হিস্ট্রি হেল্পফুল, এটা ম্যাম ঠিক আছে। ফুড হিস্ট্রি নেওয়া যায়। ফুড হিস্ট্রি নিব। তার এইটাই রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করতে হবে, তার ওবেসিটি আছে কিনা, প্রিভিয়াস কোনো মানে ভ্যাসকুলার ইভেন্ট বা স্মোকিং, অ্যালকোহলিজম, এগুলোর হিস্ট্রি, মানে রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করা আর কি। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর গুলো অবশ্যই অ্যাসেস করতে হবে। এখন তোমার কাছে যে পেশেন্ট আসছে, ধরো তোমার আমার সামনে একটা পেশেন্ট আছে, এখন আমরা ধরো ক্লিনিক্যাল ক্লাসে আছি, ঠিক আছে, অবশ্যই রিস্ক ফ্যাক্টর দেখবো, রিস্ক ফ্যাক্টর জানবো, দেখবো, তারপরেও আমার কোশ্চেনের আনসার হয়নি। আমি বলে দেই তাহলে, সময় চলে যাচ্ছে। রেট্রোস্পেক্টিভলি আমরা এটা ঠিক করতে হবে। রেট্রোস্পেক্টিভ কথাটা বুঝো, পার্সপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ। পেশেন্টটা যখন ভালো ডেলিভারি হয়ে গেল, এখন তো সে প্রেগনেন্ট না, ঠিক আছে, ডেলিভারি হয়ে গেল, এখন সে প্রেগনেন্ট না, এখন দেখা যাক তার প্রেশার কমে যায় কিনা। এখন যদি প্রেশার না থাকে, তাহলে তার আগেও ছিল না। আমি তো বুঝছি তোমরা পারবা। এটা তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে ম্যাডাম, তো ডেলিভারি হওয়ার আগে কি আমরা বুঝতে পারবো না? না, আর তো উপায় নাই। যাক, একটু ব্রেন স্টর্মিং হয়েছে, আমাদের ব্রেন স্টর্মিং হয়েছে, আমরা বলার চেষ্টা করছি, গুড, চেষ্টা যে করছি এটা অনেকখানি। যখন তার ডেলিভারি হয়ে যাবে, আফটার ডেলিভারি কিছু সময় দাও, একেবারে আজকে বাচ্চা হয়ে গেছে আজকে আশা করে না কমে যাবে। হ্যাঁ, কারোর কমে যায়, কারণ না বেবি হওয়ার সাথে সাথেই কমে যায়, কারো কারো কিন্তু সময় নেই, অন্তত 1 সপ্তাহ সময় দাও। ম্যাম আমরা যে ম্যাডাম যে ডেলিভারির পরে এটা যে করলাম, এক্সেস করলাম ম্যাডাম, তো এটা কি ম্যাডাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে অ্যাকচুয়ালি? না না, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর তো প্রভাব ফেলতেছে না। এখন যদি ডেলিভারির পরে প্রেশার না থাকে, আমরা তাকে ফলো আপে রাখবো, তাকে বারবার আসতে বলবো, কারণ তার চান্স আছে আবার হাইপারটেনশন, পরবর্তী প্রেগন্যান্সিতে তো হওয়ার চান্সে আছে, নরমালিও সে হাইপারটেনসিভ হতে পারে, এগুলো আমরা তাকে অ্যাডভাইস করব। কিন্তু ম্যানেজমেন্টে কোনো করবে না, এই জন্য তো রেট্রোস্পেক্টিভ এটা ডায়াগনোসিসটা হবে। এছাড়া আমার কিন্তু আর কোনো পথ নাই, সবকিছু তোমরা বলছো, ওগুলো একটাও হচ্ছে না। প্রোটিনুরিয়া, প্রেগন্যান্সি ইনডিউসড প্রোটিনুরিয়া, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, যদি আমার আগের হিস্ট্রি জানা না থাকে, আমাকে রেট্রোস্পেক্টিভলি এটা, এই ধারণাটা তোমাদের হয়তো অন্য ডিজিজ কাজে লাগবে, মনে রাখবা। রেট্রোস্পেক্টিভলি আমাদেরকে বুঝতে হবে। আপনার ডেলিভারি, তখন তো আর আমার প্রেগনেন্সিটা রইলো না, আর প্রেগনেন্সি ইনডিউসড আমার আর থাকা লাগলো না, বলা লাগলো না। ডেলিভারি হয়ে যাওয়ার পরেও যদি তার প্রোটিনুরিয়া থেকে যায়, সে হবে কি আগে তার প্রোটিনুরিয়া ছিল, মানে তার কি আগে রেনাল ডিজিজ ছিল। ডেলিভারি হয়ে যাওয়ার পর অ্যাটলিস্ট 7 দিন বলবা, অ্যাটলিস্ট 1 উইক, 1 সপ্তাহ পরে তার প্রেশার নর্মাল হয়ে গেল, তাহলে কি সে প্রেগনেন্সি ইনডিউসড ছিল, কিন্তু 1 সপ্তাহ চলে গেছে, এখনো তাকে প্রেশারের ওষুধ দিয়ে রাখতে হয়, সেটা কি হয়? এসেনশিয়াল হাইপারটেনশন, তার আগেই প্রেশার ছিল। এবার কি আমি বুঝাইতে পারছি ম্যাডাম? বুঝলে তোমরা অনেক কিছুই বুঝে ফেলছো, মানে পুরো চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝবে। ম্যাডাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, মেডিসিনের একটা ক্লাসে স্যার বলছিলেন যে অনেক সময় প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন থেকে যায়, মানে ওনার জন্য পার্মানেন্ট হয়ে যায়। তো আমি যদি ডেলিভারির পরে দেখি ওনার থেকে গেছে, আমি কিভাবে বুঝতে পারবো যেটা আদৌ আগে ছিল নাকি এবারই শুরু হয়ে এবারই থেকে গেছে? এটা তো মনে এক্সপেক্ট করা যাবে না। এটা একটা মারাত্মক সুন্দর একটা প্রশ্ন করছো, এটার আর আনসার নাই, এটার আনসার নাই। একটা ইয়েতে ফ্রিকশনের রয়ে যায়, হাইপারটেনশনটা রয়ে যায়, আর ওটা আর হয় না, মানে নরমাল আর হয় না। আসলে এরা ধরে নিতে হবে আগে প্রিভিয়াসলি হাইপারটেনসিভ ছিল, যারা একদমই কখনো হাইপারটেনশন ছিল না, এটা একটা সাধারণ হিসাব মনে রাখো, যার কখনোই হাইপারটেনশন ছিল না, প্রেগনেন্সিতে এসে তার হাইপারটেনশন হয়েছে, মনে রাখবা তার প্রেগনেন্সিটা ওভারকাম হয়ে গেলে, চলে গেলে তার প্রেশার একটু হলো কমবে। আর যার একদমই কমে নাই, হাইপারটেনশন যা ছিল তাই একটু এদিক সেদিক হইতে পারে, ড্রাগও তো চেঞ্জ করি, সব আগে যে ড্রাগ দিতাম এখন ডেলিভারির পরে আমি সেটা দিব না, এটাও মনে রাখি, ড্রাগ চেঞ্জ হবে, এগুলো আমরা আলাপ করবো। হ্যাঁ, যার একদম ছিল না, নতুন করে তার হয়েছে ডিউরিং প্রেগনেন্সি, তার একটা অংশ আসলে এটা পাইবা, এই চ্যাপ্টারে পাইবা, তাদের ক্রনিক হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। প্রশ্ন তুমি নিয়ে আসছো সুন্দর, তবে সাধারণভাবে ধরে নিও আর একদমই কমে গেছে, এত বেশি প্রেসার ছিল ওষুধ দিয়ে কমাইতে পারি না, কারোর এভাবে পড়বা তোমরা, প্রেসারের কারণে মাকে বাঁচানোর জন্য আমরা আগে বাচ্চা বের করে ফেলছি, সিজার করে বা ভেজানালি ডেলিভারি করে ফেলছি, এমনও হয়। এই মায়েটাই ডেলিভারির পর নরমাল, তাকে কি বলবা? অবশ্যই প্রেগনেন্সি ইনডিউসড ছিল।
আবার এদের একটা ফ্যাক্টর, মেডিসিনের স্যাররা যা বলছেন একদম ঠিক কথা বলছেন, একটা পার্সেন্টের কিন্তু রয়ে যায়, প্রেশারটা রয়ে যায়, বা পরবর্তীতে একদম এটাই যে কন্টিনিউ করে তা না রে, এটাই কন্টিনিউ করে তা না, পরবর্তীতে তার একটু বয়স টয়স হলে বা এই মাটা যদি ধরো বয়স্ক হলে তার এটা অনেকের কন্টিনিউ করে, একটু বয়স বাড়লে দেখা যায় সে আসলে যার প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার হিস্ট্রি রয়েছে, কথাটা ঘুরে বললে এটাই হয়, ভবিষ্যতে তার হাইপারটেনশন ডেভেলপ করার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটাই। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে যে ব্যাপারটা কি, মানে টোটালি প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন, প্রেগনেন্সি ইন্ডিউস প্রোটিনুরিয়া হইতে পারে, ওটাকে যখন হাইপারটেনশন এবং প্রোটিনুরিয়া দুইটাই 20 উইকস এর পরে থাকবে, সেটা হইলে আমাদের প্রি এক্লাম্পসিয়া। ইডিমার কথাটা দেখো লেখা নাই, কিন্তু আমাদের স্টুডেন্টরা এখনো ইডিমার পিছনে ঘুরে, মানে তারা চটি পড়ে। আমরা কিন্তু ইডিমা পড়ছি উইথ অর উইদাউট ইডিমা। হ্যাঁ, অ্যাঙ্কেল ইডিমা থাকবে উইথ অর উইদাউট, এখন কিন্তু ডেফিনিশন এটা নাই, আমাদের ডেফিনিশনে ছিল। এখন দেখা গেছে ইডিমাটার তেমন কোনো গুরুত্বই নেই, এর জন্য ডেফিনিশন থেকে ইডিমা চলে গেছে। এখনো কিন্তু অনেকেই চটি পড়ে পড়ে এসে ইডিমা বলে। ইডিমা থাকে অনেক পেশেন্টের, ধরো আমরা 70% মতো পেশেন্টের এই প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশনের সাথে ইয়ে পাই, ইডিমা পাই। তবে এটা মনে রাখো, ইডিমা তোমার কোনো ডায়াগনস্টিকেরও কিছু না, বা তোমার প্রগনোসিসেরও কিছু না, বা তোমার ম্যানেজমেন্টেরও কিছু না, এটা মনে রাখবা। তোমরা এখনো আমি যতই বলি না কেন, কেউ না কেউ তোমাদেরকে ইডিমার কথা বলবে, বা তোমরাই ধরে নিবা, বা তোমরা চটি পড়বা, বা আদারওয়াইজ বুঝুড়ে কোনো জায়গা থেকে বের করবা ইডিমা, এবং ওটা ফাইনাল পরীক্ষা বলতে থাকবে। আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিলাম, ইডিমার তেমন কোনো গুরুত্ব নেই। ইডিমা থাকতে পারে, উদার ইডিমা দেখো, এটা বলতে থাকলেও আছে কি, না থাকলেও নাই ইডিমা। আচ্ছা, ইডিমা এর সাথে রিলেটেড আরেকটা কথা আমি বলে রাখি, এটা সম্ভবত আমি তোমাদের প্রথম ক্লাসে পড়িয়েছি, কজেস অফ ইডিমা ইন প্রেগনেন্সি, একটা ফিজিওলজিক্যাল একটা প্যাথোলজিক্যাল, মনে আছে? বলছিলাম যে এটা মনে রেখো, ফিজিওলজিক্যাল কজ কি কি, প্যাথোলজিক্যাল কজ কি জানবা, জেনে নিও, এগুলো প্রশ্ন আসে। হ্যাঁ, রিটেন আসতে পারে, ভাইবা করতে পারে। আচ্ছা, তাহলে ইডিমার ব্যাপারটা বললাম, দেখো ভুল করে কেউ ইডিমা নিয়ে টানাটানি করে না, ইডিমা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রোটিনুরিয়া থাকবে। এখন এই জিনিসটা এখানে এই জায়গায় আসে না, আরেকটা জিনিস চলে আসছে, এটা বলে রাখি, তোমাদের বলতে হবে তা না, বোঝার চেষ্টা করো খালি। এখন বলে কি, হাইপারটেনশন সাথে প্রোটিনুরিয়া যদি নাও থাকে, আমরা একদম স্ট্রিক্টলি আমরা যেটা জানছিলাম, হাইপারটেনশন থাকবে সাথে প্রোটিনুরিয়া থাকবে, এটাই প্রিএক্লাম্পসিয়া। এখন বইতে কিছু কিছু বইতে চলে আসছে, এখনো ওইভাবে আসে নাই, হয়তো বইতে এস্টাবলিশ হয় নাই, এন্ড অর্গান ড্যামেজ থাকলে হোক, শুধু প্রোটিনুরিয়া না থাকুক বা না থাকুক সেটা ব্যাপার না, এই জন্য তোমার প্রোটিনুরিয়া হয়। এখানে আমি যে বললাম এন্ড অর্গান ড্যামেজ বা এন্ড অর্গান ডিসফাংশন, এখানে আমার অর্গান কি, কিডনিতে প্রবলেম হয়েছে, তাই না? এরকম যদি অন্য কোনো অর্গান থাকে, অন্য কোনো অর্গানে যদি ড্যামেজ দেখা যায়, যেমন লিভার, ইজ হেল্প, বারবার হেল্প বলতেছিল তোমরা, ঠিক আছে, যেমন লিভার, যেমন লাংস, এরকম গুরুত্বপূর্ণ ব্রেন, এই ধরনের যদি অর্গানগুলোতে কোনো ড্যামেজ সাথে থাকে উইথ হাইপারটেনশন, সেটাই প্রিএক্লাম্পসিয়া। কিন্তু এটা যেহেতু বইতে আসে নাই, জাস্ট জেনে রাখো, আমি জানি দেখে তোমাদের জানাইলাম, জেনে রাখো, বইতে আসেনি এটা বইলো না, তোমরা বইয়ের এই ডেফিনিশনটাই বলবে। ঠিক আছে, এখন ধারণা চেঞ্জ হয়ে গেছে, প্রোটিনুরিয়া নিয়ে এখন আর ভাবতেও রাজি না কেউ কেউ, প্রোটিনুরিয়া আছে, যদি থাকলে তো বলবো আছে, না থাকলেও যদি কোনো এন্ড অর্গান ড্যামেজ থাকে হাইপারটেনশনের সাথে আপনার 20 উইক, সেটা হলো প্রিএক্লাম্পসিয়া। আমি ধারণা দিলাম, এটা মুখস্থ রাখার দরকার নেই, মনে রাখি, কিন্তু ডেফিনিশন এখানকারটাই শিখবে। তাহলে আমরা কি শিখলাম, 20 উইকস প্রেগনেন্সির পরে হাইপারটেনশন থাকবে সাথে প্রোটিনুরিয়া থাকবে, এটাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা প্রসিড হই। পিছনের কথাগুলো একটু না ভাঙায় বললে আসলে তোমাদের সবসময় একটা ইয়ে থেকে যাবে, এই জন্য একটু ঘুরে মানে ভালো করে বললাম যেন মনে থাকে, সন্দেহ থেকেই যাবে। ঠিক আছে, এখন এই হ্যাঁ বলো, কিছু বলবে? ম্যাম, আমরা 50th উইকটাকেই কেন কাট অফ মার্ক হিসেবে ধরি, মানে 20 সপ্তাহটা, মানে এর আগে যদি হাইপারটেনশন নিয়ে আসে তাহলে সেটা কিভাবে ডিফাইন? এর আগের হাইপারটেনশনটা থাকলে ওই যে বললাম, সেটা তার এসেনশিয়ালি থেকে যাবে, মানে তার আগ থেকেই ছিল। এটা অনেক পেশেন্টকে পরীক্ষা করার পরে তো তোমার এই ইয়েটা আসছে, ডেফিনিশনটা আসছে। কারো যদি 20 সপ্তাহের আগে তুমি পেয়ে যাও, ওই যে কথা বেড়ে হচ্ছে তোমাদের মধ্যে থেকে, 20 উইকস এর আগ পর্যন্ত যেটা কাট অফ পয়েন্ট, এর আগ পর্যন্ত যদি থাকে ধরে নিতে হবে তার আগের ছিল। জিনিসটা তোমার প্রেগনেন্সি ইনডিউসড হতে হলে
প্রেগনেন্সির কারণে হতে হলে 20 উইকস আসতে হবে, 20 উইকসে আসতে হবে। যদি প্রেগনেন্সির জন্য হয়ে থাকে 20 উইকসের, কারণ প্রেগনেন্সিটা সেই ম্যাগনিটিউড পর্যন্ত যেতে হবে। খুব আর্লি প্রেগনেন্সিতে হয়ে গেলে এটা হবে না। তাদের থাকে সে নিশ্চয়ই আগে থেকে সে হাইপারটেনসিভ থাকবে, এবং এটা কাট অফ পয়েন্টটা এইভাবেই বের করা হয়েছে, অনেক পেশেন্টের অনেক স্টাডি করে কাট অফ পয়েন্টটা বের করা হয়েছে। এর আগে তোমার প্রেগনেন্সি ওই পর্যায়ে যায় না, যেটা তোমার প্রি-এক্লাম্পসিয়ার মতো সমস্যা করতে পারে। বইতে দেখো পলিহাইড্রামনিয়াস, হাইড্রেটিফর্ম মোল এগুলোর কথা বলছে। এদের কিন্তু একটু আর্লি আর একটু আগে, মানে 20 উইকস এর আগে চলে আসতে পারে। তোমার প্রশ্নটার একটা সুন্দর আনসার আমি দিচ্ছি। তার মানে কি, হাইড্রেটিফর্ম মোলেও তোমার হাইট অফ ইউটেরাস অনেক বেশি থাকে, সেটা তো মোলার টিস্যু দিয়ে, কি জানি পড়ানো হচ্ছে কিনা জানি না, পড়লে ভালো বুঝবা। মোলার টিস্যু দিয়ে ইউটেরাস ভরে থাকে। হাইট যদি ধরো তোমার 12 উইকস হওয়ার কথা, পাবে তুমি 20 উইকস এরকম। তারপর হলে পলিহাইড্রামনিউটিক ফ্লুইড বেড়ে যায়, তখন হাইট মানে টোটাল ইউটেরাসের ধরো তোমার 12 উইক হলে তুমি 20 উইকস পাচ্ছ। মোলারের ক্ষেত্রেও তাই, হাইটটা এরকম বেড়ে গেছে। তাহলে কি বোঝা যাবে, এই যে তোমার ভলিউম যেটা বাড়তেছে, ইউটেরাসের ভিতরে যে গ্রোথটা হইতেছে, ইউটেরাসের যে হাইটটা বাড়ছে, এটার সাথে ওটা রিলেটেড। 20 উইকসে যেটুক তার ইয়েটা ভালো, ডিস্টেনশনটা হলো, সেটা যতখানি সিস্টেমকে অকুপাই করতে পারে, ওটাই ওই সময়টাকেই কাট অফ পয়েন্ট ধরা হয়েছে। একটা কথা দেখো বইতে লেখা আছে, পলিহাইড্রামনিয়াস এবং যাদের হাইড্রেটিফর্ম মোল রয়েছে এদের দেখা যায় 20 উইকস দরকার হয় না, আর আগেই দেখা দিতে পারে। তার মানে কি, তাদের কিন্তু ইউটেরাসের হাইটটা মানে গ্রোথটা কতখানি হয়ে যায়, আগে হয়ে যায়। তাহলে সেখানে এটা হইতে পারে 20 উইকসে যে গ্রোথটা আসে সেটার সাথে হাইপারটেনশনের রিলেশনটা আসে। ম্যাম বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, এবার হলো যে এই যে আমি বললাম 20 উইকসের পরে আসলে তুমি হাইপারটেনশন পেলে হয়ে যাবে, তুমি এই প্রেশারটা কিভাবে মাপবে? এই প্রেশারটা তুমি কিভাবে মাপবে, এটা ইয়েতে কি যেন মেডিসিনের স্যাররা কিন্তু খুব ভালো পড়ান এবং বুঝাই দেন। এখন আমাদেরও এটা বুঝতে হবে। হ্যাঁ, আমার সামনে রুগী হইলো 20টা, হ্যাঁ, ওনার মতে আমার অ্যাটেন্ডেন্ট থাকে, সে প্রেশার একটা মেপে দিয়ে দিল, এই পাইছি আপনার হাইপারটেনশন, আপনার মনে হয় প্রি-এক্লাম্পসিয়া হয়ে গেছে, নেন ওষুধ দেন, ওষুধ টষুধ লিখে দিয়ে দিলাম, হবে? কখনো হবে না। অনেক পেশেন্ট আমাদেরকে দেখে ভয়ে হঠাৎ করে গ্রাম থেকে আসবে, কোথা থেকে আসে, সে জার্নি করে আসে, এই জন্য তার এমনি হাইপারটেনশন। এভাবে হবে না, পেশেন্টকে একটু রেস্টিং কন্ডিশনে থাকতে হবে, তার সাথে কথাবার্তা বলো, তার সিমটম অন্যান্য যা আছে নাম ধাম এগুলো এমনি তো লেখা লাগে, আমাদের প্রেসক্রিপশন লিখতে হবে। তাকে শান্ত একটা কোয়াইট কন্ডিশনে সে আসুক, তারপর তার প্রেশার মাপবো। কিভাবে মাপবে? বসিয়ে বসিয়ে মাপবে, শোয়ে না, সুপাইন করে তো মোটেও না। আর আরেকটা আমরা বলতাম, আমি নিজেও প্র্যাকটিস করি, আমি বসিয়ে মাপি। আর যদি তোমার পেশেন্টটা শোয়ানো থাকে, তোমার দেখা সুবিধার জন্য তাড়াতাড়ি দেখতে লেফট লেটারাল করে দিতে হবে। সুপাইন অবস্থায় আমরা কখনো প্রেশার মাপবো না, অন্তত প্রেগনেন্সিতে বা যারা একটু এরকম মোটা সোটা আমার মতো, এদের কখনো কোনো পেশেন্টের সুপাইন হয়ে করে প্রেশার মাপবা না, ঠিক আছে? লেটারাল পজিশন করে নিও অথবা বসিয়ে। বসানো প্রেশারটা সবসময় একুরেট আসবে, ঠিক আছে? এটা তুমি মেডিসিনে এই বুদ্ধিটা কাজে লাগাও, এটা কাজে লাগবে। আর প্রেগনেন্ট লেডি, এবার আমরা সুপাইন হাইপারটেনশনটা বলে ফেলি, যে তোমরা কথা বলছিলে বললাম, আমি এটা বলছি। সুপাইন হাইপারটেনশন হলো যখন তোমার ইউটেরাসটা বাড়তে থাকে, একটা গ্রোয়িং ইউটেরাস, অনেকখানি ছোট একটা ইউটেরাস, এটা কত বড় হয়ে যায়, একদম জিপয়েড প্রসেসের কাছে চলে যায়। হ্যাঁ, কি কষ্ট যে মায়েরা ভোগ করে চিন্তার বাইরে। মানে একটা বাচ্চা ধারণ করা, বলা হয় যে ফিটাস ইজ দ্য লার্জেস্ট প্যারাসাইট ইন দ্য ওয়ার্ল্ড। কিরকম সামান্য একটা অর্গান ইউটেরাস, এটা কত বড় হয়ে যায়, এনরমাস, এটা বেড়ে যায়, এর ভিতরে কত কিছু, এটাকে আবার ধারণ করার জন্য পুরো বডিতে কত যে চেঞ্জ হয়ে যায়, সাংঘাতিক একটা। এখন এই যে এই ইউটেরাস যখন বাড়তে থাকে, এখন তুমি একটা কল্পনা করো, পেশেন্টকে তুমি সুপাইন শোয়াই দিছো, এখন এটা কি করবে, পুরোপুরি তোমার ভেনা কাভার উপরে প্রেসার দিবে। ভেনা কাভার উপরে প্রেসার দিলে ভেনাস রিটার্ন হবে না, তখন কি হবে, একুইটলি কি হবে, ভেনাস রিটার্ন যদি না হয় তার তো প্রেসার ফল করে যাবে, সুপাইন মারাত্মক ভাবে হঠাৎ করে প্রফাউন্ড হাইপারটেনশন ডেভেলপ করবে। এখন একটা কথা বলতে পারো ম্যাডাম, অনেকে তো দেখি, এখন আমার নিজের চোখেও দেখি, প্রেগনেন্ট লেডিকে সে সুপাইন দেখতেছে,
আমার নিজের চোখে ডাক্তারদেরও প্র্যাকটিস করতে দেখি, আর স্টুডেন্টরা তো ইন্টার্নরা তো ভুল করে, কিন্তু কই কেউ তো শখেও বলে না কিছু না। আমি যেভাবে তোমাকে বলতেছি হাইপারটেনশন হয়ে যাবে, সেটা শখে চলে যাওয়ার কথা। শুধু মা না, ম্যাটারনাল হাইপারটেনশনের সাথে সাথে ফিটাল ডিস্ট্রেস শুরু হবে, মায়েরও খারাপ হবে, ফিটাসেরও খারাপ হবে, ক্ষতি হয়ে যাবে। কিন্তু কেন সবার হয় না, প্রবলেমটা সবার ক্ষেত্রে কেন হয় না? সাথে সাথে কোলাটেরাল সার্কুলেশন থাকে। কোলাটেরাল সার্কুলেশন যাদের খুব ইমপ্রুভ থাকে তারা এটা কম ফিল করে, ওভারকাম করে ফেলে। আর যাদের কোলাটেরাল সার্কুলেশন এস্টাবলিশ থাকে না তারা কিন্তু তাদের অসুবিধা হয়ে যায়। এতে তোমার অনেক মানে এই যে তুমি সুপাইন যদি অনেকক্ষণ রেখে দাও, পেশেন্টের অনেক ক্ষতি হতে পারে। হাইপারটেনশন রিলেটেড যত রকমের সমস্যা আছে সব ডেভেলপ করবে। ফিটাল ডিস্ট্রেস হয়ে ফিটাস যদি বেশি সময় রেখে দাও, ফিটাস মারাও যেতে পারে, যার কোলাটেরাল সার্কুলেশন নাই। কিন্তু যার কোলাটেরাল সার্কুলেশন আছে সে তারও তো হাইপারটেনশন হবে, কিছুটা হলো তো হবে। সেক্ষেত্রে এই জন্য আমরা কোনোদিন কোনো পেশেন্টকে সুপাইন রেখে দিব না প্রেগনেন্ট লেডিকে। প্রেসারের মাপি পরে এটা রাখো। ম্যাম একটা তুমি ধরো এখন কোশ্চেন ছিল। আমি হ্যাঁ একটু একটু শেষ করে ফেলি, পরে এটা আমার হারাই যাবে। তোমাকে আমি এক্সামিনেশন করতে দিলাম, এই তুমি করো তো, হাইট অফ ইউটেরাসটা আমাকে একটু দেখাও, অথবা তুমি আমাকে একটু ফিটাল হার্ট সাউন্ড কিভাবে দেখে একটু দেখাও। পার অ্যাবডোমেন এক্সামিনেশন আমার বলা হয়নি, পার অ্যাবডোমেন এক্সামিনেশন করতে দিছি তোমাকে, আর তুমি কি করছো? পেশেন্টকে তখন তো সুপাইন করাই লাগে। হ্যাঁ, পার অ্যাবডোমেনে যে অবস্টেটিক্যাল যে এক্সামিনেশন গুলো করতে ওদিন আমি বলতে পারি নাই, আমার সময় ছিল না প্রথম ক্লাসে, তখন সুপাইন করাই লাগবে, সুপাইন ছাড়া পারবা না। খুব দ্রুত শেষ করতে হবে, দ্রুত শেষ করে তাকে দ্রুত তুমি কাজ করে দিতে হবে, তোমারই কাজ। তুমি আমার যেন বলা না লাগে, দ্রুত তুমি এক্সামিনেশন, হাইট অফ ইউটেরাস, ফান্ডাল গ্রিপ, লেটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ দেখে দ্রুত তাকে আবার কাজ করে দিতে হবে। এটা তোমার ফাংশন। তোমার তাহলে এই প্রসঙ্গে আমি একটা গল্প বলে রাখি, তাহলে তোমাদের মনে থাকবে। আমার এফসিপিএস পরীক্ষার সময় বড় একদম ভাগা এক স্যার, নাম বলবো না, স্যারদের নাম বলতে ভয় লাগে। হ্যাঁ, এরকম আমার প্রিএক্লাম্পসিয়া পড়ছিল, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ছিল। প্রেসার দেখে পেশেন্টের এক্সামিনেশন শেষ করে কেসটা সুন্দর করে প্রেজেন্ট করে নিজে দ্রুত তাকে আমি লেফট লেটারাল করে দিচ্ছি। স্যার কতক্ষণ আমার দিকে তাকাইছিলেন, পরে কোশ্চেন না করে চলে গেছে। আরেকজন ম্যাডাম এসে বাকি প্রশ্ন করছে। তো এখন আমি বুঝতে পারলাম যে স্যার মানে এতই সন্তুষ্ট হয়েছেন যে আমি খুব দ্রুত একে যে লেটারাল করে দিছি, মানে উনি আর আমাকে প্রশ্নই করেন। এটা তোমরাই করতে পারো, আমার ওটা ওই লেভেলটা তো একটু হাই পোস্ট গ্রাজুয়েশন, বাট ওই লেভেলে করেও কিন্তু আমি বাহবা পেয়েছি। কাজে এক্সামিনেশন করতে গিয়ে অনেকে দেখা যায় হিস্ট্রি নিতে গিয়ে এক্সামিনেশন করতে গিয়ে পেশেন্টকে সুপাইন যে ফেলে রাখছেই, এটা কিন্তু খুবই ক্ষতিকর। আর প্রেসার মাপলে তো কম আসবেই। কাজে কোনোদিনও আমরা সুপাইন রাখবো না, ঠিক আছে? আমরা সুপাইন রাখলে প্রেসার কমে, এটা জানলাম। সুপাইনে সুপাইন হাইপারটেনশন সিনড্রোম হয়, আরেকটা জিনিস জানলাম। সুপাইন হাইপারটেনশন সিনড্রোম হলে যদি ভালো সিনড্রোম তাদেরই হবে যাদের ওয়েল ডেভেলপড কোলেটারাল সার্কুলেশন থাকবে না। মায়ের হাইপারটেনশন মিন্স ফিটাল ডিস্ট্রেস হবে, বাচ্চা এটা দিয়ে এফেক্টেড হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা জানলাম। তাইলে প্রেসারটা আমরা কিভাবে দেখবো? তাকে একটু কাম এন্ড কোয়াইট করে, সে যদি কোনো অ্যাংজাইটি তো ওরিতে থাকে ওটা একটু ওভারকাম করার পরে তাকে একটু শান্ত করে বসিয়ে আমি প্রেসার দেখবো, এবং মাঝখানে একটা রেস্টিং ফেজের পরে 4 ঘন্টা পর আবার দেখতে হবে। দুইবারে যদি দুইটা রিডিং এই হাইপারটেনশন থেকে যায় তাইলে এটা হাইপারটেনশন, তাইলে এটা আমাদের অবশ্যই হাইপারটেনশন। এখানে কতগুলো কথা আছে যে এটা আমাদের ছেলেমেয়েরা বলতেছিল, আমি যখন তোমাদের প্রশ্ন করছিলাম, ডায়াস্টোলিক যদি 15, মনে রাখবা ডায়াস্টোলিকটা বেশি জরুরি, সবসময় প্রেসারের মধ্যে ডায়াস্টোলিকটা বেশি জরুরি। ডায়াস্টোলিক যদি আগে থেকে জানলেই তো এটা বলতে পারবো, না জানলে তা বলতে পারবো না। আগের প্রেসার যদি তা জানা থাকে, সেখান থেকে যদি ডায়াস্টোলিক 50 মিলিমিটার অফ মার্কারি বাড়ে, অথবা সিস্টোলিক যেটা আগে চাপ ছিল সেখান থেকে যদি 30 মিলিমিটার অফ মার্কারি বাড়ে, এটাও একটা পয়েন্ট। অথবা এমনিতে যদি 140/90 মিলিমিটার অফ মার্কারি আর মোর পাই, এটা আরেকটা পয়েন্ট, 2 পয়েন্ট। আরেকটা পয়েন্ট দিতে হলো মিন আর্টেরিয়াল প্রেসার দিয়ে। মিন আর্টেরিয়াল প্রেসার দিয়ে আরেকটা জিনিস মাপা যায়। মিন আর্টেরিয়াল প্রেসার কিভাবে মাপবো? সিস্টোলিক প্রেসার প্লাস ডায়াস্টোলিক প্রেসার ইনটু 2 ডিভাইডেড বাই 3। সিস্টোলিক ব্লাড প্রেসার প্লাস ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ইনটু 2 ডিভাইডেড বাই 3, এটা হলো মিন আর্টেরিয়াল প্রেসার। এই মিন আর্টেরিয়াল প্রেসার যদি সিগনিফিকেন্টলি বাড়ে, 20 মিলিমিটার অফ মার্কারি আগে রিডিং এর চাইতে বাড়ে, তাহলে তার ব্লাড প্রেসার বাড়ছে। তাহলে 3 ভাবে পেলাম। কাম এন্ড কোয়াইটলি তাকে 4 ঘন্টার গ্যাপ দিয়ে, 4 ঘন্টা রেস্টিং এর পরে 4 ঘন্টা গ্যাপ দিয়ে তাকে 2 বার প্রেসার দেখবো। যদি দেখা যায় 140/90 বারবারে পাই, তাহলে সে হাইপারটেনসিভ। এখন আবার যদি দেখি যে তার আগের প্রেসারের চেয়ে
আগে যেটা ছিল, আগে আগে যাই ছিল না কেন, কম থাকুক বেশি থাকুক, ধরো তার কমই ছিল, সেটা থেকে যদি কম একটা ব্লাড প্রেশার ছিল, বেশি টেশি না, সেই প্রেশার থেকে যদি তার 15 মিলিমিটার মার্কারি ডায়াস্টোলিক বাড়ে অথবা 30 মিলিমিটার অফ মার্কারি সিস্টোলিক বাড়ে, সেটা হাইপারটেনশন। এটা একটা উদাহরণ দিই। যেমন আমি নিজে একদম সত্য কথাই বলছি, বানিয়ে বলছি না। তোমাদের মধ্যে এরকম অনেক মেয়ে আছে, তোমার ছেলেরাও আছে, আজীবন 90/60 মিলিমিটার অফ মার্কারি রয়ে গেছে প্রেশার। এখন আমার যদি প্রি এক্লাম্পসিয়া হতে হয়, কতখানি, অনেক, মানে তুমি যদি 140/90 ধরো, মানে আমার কি পরিমাণ বাড়বে, বুঝতেছো? বোঝা গেছে? ম্যাম আচ্ছা, তখন 120 যদি 80 হয় তাইলে তো তার প্রিএক্লাম্পসিয়া তাইলে। গুড, এই তো কথাটা বুঝছো। আমরা তো সাধারণত 120/80 থাকলে খুশি থাকি। এই যে আমি বললাম 140/90 হইতে হবে, কিন্তু দেখো আমি যে একটা উদাহরণ দিলাম, আমার তো 90/60 আগে থাকতো, সেক্ষেত্রে কি আমার ওটা হওয়া লাগবে? হইতে হবে না তো, 140/90 হওয়া লাগবে না। ক্লিয়ার তোমাদের কাছে? যার আগে খুবই প্রেশারটা কমের মধ্যে থাকতো, তার তো বাড়া লাগবে না। এই জন্য অনেকের দেখা যায়, তোমার এই যে এই মাত্র যে ছেলেটার কথা বললা, 120/80 ব্লাড প্রেশারেও অনেকের এক্লাম্পসিয়া হয়ে গেছে। শুধু প্রি এক্লাম্পসিয়া না, এক্লাম্পসিয়া হয়ে গেছে। তখন বলে কি, এর তো প্রি এক্লাম্পটিক প্রেশার ছিল না, কেন হইলো? আসলে ওটা ঘটনা হলো ওটা, তার আসলেও বাড়ছে, তার আগেরটা কম ছিল, এখন বেড়ে গেছে অনেক। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তো 3 ভাবে প্রেশার বাড়তে পারে। সিম্পলি যার আগে পরে কিছু জানি না, আগেরটা আমার জানা নাই, আমার ওই রেট্রোস্পেক্টিভ গিয়ে আমার জানতে হবে। যার জানি না, তার 140/90 মোর হলে সে হাইপারটেনসিভ, অথবা যদি তার সিস্টোলিক 30 বাড়ে, 30 মিলিমিটার মার্কারি, অথবা ডায়াস্টোলিক 15 মিলিমিটার মার্কারি বাড়ে, এটাও হবে। অথবা যদি মিন আর্টেরিয়াল প্রেশার মোর দেন 20 বাড়ে, সেটাও হলে আগেরটা থেকে যদি 20 বাড়ে, অথবা এমনি এখনো যদি আগেরটা জানি না, অনেক ক্ষেত্রে আমি আগেরটা জানবো না, মাথায় রেখে দিও স্টুডেন্টরা, এটা বাংলাদেশ অথবা অন্য দেশে হয়তো এমনই। ফিমেল তোমার পেশেন্ট, গাইনির পেশেন্ট তোমার ফিমেল, অবজারভেশন ফিমেলটা অলওয়েজ অবহেলিত, তার বারবার গিয়ে কেউ তার প্রেশার কোনোদিনই মাপে নাই, অথবা সে নিজেও যায় না, নিজেও নিজেকে নেগলেক্ট করে। হ্যাঁ, মহিলারা নিজে অনেক সময় ভালোবাসতে জানে, সে নিজে নেগলেক্ট করে। এই জন্য তুমি যে সবসময় তার মিন আর্টেরিয়াল প্রেশার আগেরটা জানা থাকবে, তার থেকে 20 বাড়লে আমি বলবো সুযোগ নাই, বা আগে এই প্রেশার ছিল সেখান থেকে বাড়লে বলবো, সেই সুযোগও নাই। এই জন্য বলে রাখে, যদি 105 মিলিমিটার অফ মার্কারি মিন আর্টেরিয়াল প্রেশার পাই, তাহলে এটাও ডায়াগনস্টিক ফর প্রি এক্লাম্পসিয়া। কথা বুঝছো? সব দিক ক্লিয়ার করে দিছে। আগে যারটা জানা আছে সেটা তো বলবো, যার আগেরটা জানা নাই তাকে কি বলবো? সব ক্ষেত্রে এই কোশ্চেনটা থেকে যায়, আগে যদি জানা থাকে কি করবো, আর না জানা থাকলে কি করবো। ওকে, আচ্ছা, এটা একটা মেয়ের একটা কোশ্চেন ছিল, এবার বলো। প্রেসারের জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। একটা কোশ্চেন একজন মেয়ে করছো, আমি তাকাই নাই, এই জন্য নাম দেখি নাই। বলো। হ্যালো স্টুডেন্টস, একটা প্রশ্ন ছিল তোমাদের। আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম। বলো। ম্যাডাম আপনি ম্যাডাম বললেন যে ম্যাডাম 4 ঘন্টার ব্যবধানে ম্যাডাম 2টা প্রেশার রিডিং নিতে হবে। ম্যাডাম আউটডোর সেটিংস এ তাহলে ম্যাডাম এই জিনিসটা কিভাবে করা হয়? বসায় রাখবে পেশেন্টকে এক সাইডে। সব পেশেন্টে তোমার প্রি এক্লাম্পসিয়া না, সে বসুক না, বসে যে সার্কামস্টেন্সের সাথে নর্মাল হোক, তার অভিযোজন হোক, স্বাভাবিক হোক, তারপর দেখো। বসায় রাখো একটা কোনায়, তাকে তোমার এক রুমে, তোমার চেম্বার বা তোমার আউটডোরে কোথাও একটু বসায় রাখো। যদি জায়গা না হয় যে আপনি একটু না হয় বাইরে থেকে একটু ঘুরে আসেন, বেশি দূরে পাঠাও না, আবার গাড়ি ঘোড়া দেখলে ভয় পাবে। তাকে নর্মাল করার জন্য তাকে পাশে এক রুমে যাইতে বলো, একটু হেঁটে আসতে, না হাঁটলে হবে না, বসে থাকতে হবে। যে কোনো একটা জায়গায় কি কর্নারে তুমি তাকে রেস্ট নিতে পারবে না? রেস্টে দিতে পারবে না? তোমার তো সব পেশেন্টের এরকম না, তোমার চেম্বারে যত রুগী আসবে সবাই তার প্রেশার নিয়ে আসবে না, তাই না? তাকে বসায় রাখবে এক কোনায়। আর কোনো প্রশ্ন? ম্যাম আনকনশাস প্রেগনেন্ট ওমেন যদি আসে, তখন তো ম্যাম আমার ভাইটাল সাইন চেক করার জন্য পালস বিপি মাপা লাগবে, তখন তাহলে কিভাবে প্রেশার মাপবো? মাপবে তো, মানে বুঝি নাই মানে হচ্ছে আনকনশাস প্রেগনেন্ট ওমেন যদি আসে, তখন তো ম্যাম আমার বিপি মাপতে হবে, তখন কি মানে ওই সুপাইন পজিশনে মানে বসায় মাপবো নাকি সুপাইন পজিশনে মাপতে হবে তখন? না, তখন তো সে আনকনশাসলি বসাবা কেমন করে? বসাইতে তো পারবা না। এখন কারো দিয়ে যদি হেলান দিয়ে বসাইতে পারো, আর একটা আনকনশাসের যদি আমরা এত কিছু করতে যাই, ম্যানেজমেন্টে দেরি হয়ে যাবে। তো তখন সুপাই নিয়ে দেখো, সুপাই নিয়ে প্রথমে দেখো, সন্দেহজনক হলে
কারো সাহায্য নিয়ে তখন তাকে বসিয়ে মাপার চেষ্টা করো। তো অবশ্যই শুরুতে সুপাইনে দেখো, ওটা তোমাকে পরিস্থিতি বলে দিবে তখন কি করতে হবে। যখন তোমার খুব সন্দেহজনক হয় তখন একটা আনকনসিয়াস পেশেন্ট চিন্তা করো, তার আরো অনেক কিছুই ডায়াগনস্টিক থাকবে, কি জন্য হলো না হলো অনেক কিছুই থাকবে। এখন প্রেশারটা অ্যাকচুয়াল প্রেশারটা জানা লাগলে তো আসলে তাকে আমাকে সুপাইন থেকে সোজা করা লাগবে। একটু সময় যদি তোমার সুযোগ থেকে করো, সুযোগ যদি থাকে করো, আর যদি তোমার হাতে সময় না থাকে, কারণ আনকনসিয়াসকে মানে ABC এগুলো দিতে হবে, তো ওগুলো দিতে গিয়ে হয়তো তখন তুমি করতে পারবা না। তবে ওয়েল এন্ড গুড যদি ইয়েতে বসানো প্রেশারটা নেওয়া যায়, অবশ্যই ওয়েল এন্ড গুড, ওটাই ভালো হবে। সুযোগ থাকলে করো। এখন আমি একদম স্ট্রিক্টলি তোমাকে এটা যদি আমি হ্যাঁ বলি, এটা একটু কেমন হলো না, বাস্তবতা বিবর্জিত। একটা আনকনসিয়াস পেশেন্ট নিয়ে আমাদের অনেক কিছু করণীয় থাকে, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো সব ঠিক করতে গিয়ে অনেক কিছু করা লাগে, তো হয়তো এটা আমার পক্ষে তখন সম্ভব না হইতে পারে। আর আসলে তো আনকনসিয়াস পেশেন্ট আসলে আগে আমরা তার ABC করি, এরপরে প্রেশার দেখি। সুযোগ থাকলে তুমি বসিয়ে দেখবে বা কারো হেল্প নিয়ে হলেও বসাবে। ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম। মেয়েটা কোথায় গেল? একটা প্রশ্ন করলো, বললাম একটু পরে বলি। তুমি কি কোশ্চেন ভুলে গেছো নাকি সে ক্লাস ত্যাগ করলো? কোথায় গেল? তাহলে আমরা আগাই। হ্যাঁ, দেখো 1 মিনিট, আমি ঠান্ডাটা কমে আসছে। আচ্ছা, আমাদের মোটামুটি হাইপারটেনশন নিয়ে একটা আলোচনা হলো। এবার হলো প্রোটিনুরিয়া। প্রোটিনুরিয়া আমরা কিভাবে মাপবো? ইউরিনারি প্রোটিন আছে কিনা। আমাদের যদি আমরা নর্মাল ইউরিন রুটিন এক্সামিনেশন করতে দেই, সেটা দিয়েও আমরা প্রোটিনুরিয়া পেতে পারি। আর দ্রুত ডায়াগনোসিস করার জন্য আমরা কি করি, বেডসাইড ইউরিন দেখি। বেডসাইড ইউরিন টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট, যেটা তোমরা ফিজিওলজিতে করেছো, জাস্ট ওটাই করবে। মনে আছে কি? হিট কোয়াগুলেশন টেস্ট যে করেছো আগে ফিজিওলজি চলাকালীন সময় ক্লাসে, ওটাই এখানে করতে হবে। টেস্ট টিউবের 2/3 ইউরিন দিয়ে ভরে আপার পার্টে একটু তোমার দিকে মুখ করে রাখলে হবে না, তো ফুটে তোমার গায়ে পড়বে। এটা টেস্ট টিউবের মুখটা অন্যদিকে থাকবে, আপার পার্টে তুমি দিবে, হিট দিবে। হিট দিলে যদি দেখা যায় যে ইউরিন ওখানে যদি কোয়াগুলেশন হতে থাকে, কি হয়, প্রোটিন থাকলে, যেমন ডিম যেমন সিদ্ধ করলে সাদা হয়ে যায় না, এটা এগ হোয়াইট যেমন হয়ে যায়, এরকম হয় সাদা সাদা প্রিসিপিটেট পড়বে, অল্প 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 থাকবে। বা প্রথম হবে কি, শুধুমাত্র হ্যাজি হইতে পারে, এটা জানো, এটার ইন্টারপ্রিটেশন তোমরা আমার চেয়ে ভালো জানার কথা, ফিজিওলজি তোমরা বেশি দিন হয় না পড়ছো। হ্যাজি হইতে পারে, হ্যাজি থেকে আরেকটু হলে কি একটু একটু করে প্রিসিপিটেট পড়তে পারে, আরেকটু ঘন হয়ে পড়তে পারে, অথবা একদম হার্ড হয়ে ডিমের এর মতো হার্ড হয়ে পড়তে পারে, হয়ে যেতে পারে, বেশি যদি প্রোটিন থাকে। তাহলে এগুলো হলো প্রোটিনুরিয়া মাপার ডিগ্রি। এটা তুমি আন্দাজে ক্লিনিক্যালি চোখ দিয়ে বুঝে বুঝবা। শুধুমাত্র হ্যাজি কালার হইতে পারে, মানে যে ইউরিন থাকে, ইউরিনে যে প্রোটিনটা থাকে সেটা হিটের জন্য কোয়াগুলেট হয়ে যায়, কোয়াগুলেশনের জন্য সেটা ইউরিনটা হ্যাজি হয়ে যেতে পারে। অথবা যদি প্রোটিন একটু বেশি থাকে, হোয়াইট প্রিসিপিটেট করতে পারে। যদি আরেকটু বেশি থাকে, আরেকটু ঘন টার্বিড হয়ে একটু ঘনর মতো একটা সাদা সাদা হয়ে যাবে। আর যদি খুব বেশি প্রোটিন থাকে, একদম এগ হোয়াইট ইয়ে করলে, সিদ্ধ করলে যেরকম হয় এরকম হয়ে যেতে পারে। এটা দিয়ে তুমি প্রোটিনুরিয়া 1+, 2+, 3+, 4+ করতে হবে, করবা। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেমন পেলে, তুমি এইভাবে প্লাস দিয়ে বলতে পারো, অথবা মাইল্ড, মডারেট, সিভিয়ার, 3 ভাবে বলা যায়, অথবা ওটা শুধু 1+, 2+, 4+ এভাবে বলা যায়। আর একটা হলো ডিপিস্টিক টেস্ট করা যায়, ইদানিং অনেকে এটা করেন, মানে যে ইয়ে থাকে কিট, মানে টেস্ট কিট থাকে, রেডি পেপার থাকে, ওটা তুমি ইউরিনে যদি ইয়ে করে দাও, মানে ডিপ করে দাও, চুবিয়ে দাও, তখন এটার কালার চেঞ্জ হবে, ওটা দিয়ে বোঝা যায়। রিএজেন্ট স্ট্রিপ থেকে দেখো, বইতেও লিখে আছে, ওটা দিয়ে বোঝা যাইতে পারে। সেটাতে তোমার ওই স্ট্রিপের গায়ে লেখা থাকবে কেমন আসলে কত গ্রাম তুমি ধরবে, কালার মানে ওই ডিপিস্টিক টেস্টে কি আসলে তুমি কি ধরবে, এটা ওটাতে ইন্ডিকেশন, মানে ওটা তোমাকে বলেই দিবে, এই লেখা থাকবে, ঠিক আছে। তো ওখানে সে তোমার 1+, 2+ এরকম ভাবে লিখতে হবে। আমি যেটা 1+ বলেছি, এটা কিন্তু এর মতো প্লাস বলি না, একটা প্লাস, 2টা প্লাস, প্লাস চিহ্ন আর কি। এখানে বইতে যেরকম 4+ বলছে, আমি কিন্তু এটা বলি নাই, আমি প্রথমে যেটা বললাম।
তাহলে হিট কোয়াগুলেশন টেস্ট দিয়ে আসলে ইউরিনারি প্রোটিনটা মাপা হয়। আর আমরা যেটা করি, পেশেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইন্টার্নরা বা সিস্টার বা যে কোনো কেউ বা ডাক্তাররা সাধারণত আমরা করে থাকি, এটা হলো বেডসাইড ইউরিন টেস্ট বলি আমরা, বেডসাইড ইউরিন টেস্ট, বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট। আর এছাড়া যখন আমরা ইউরিন আরএমই করতে দিই, সেখানেও তোমার প্রোটিনের পরিমাণটা দেখা হয়। তারা হয়তো ডিপিস্টিক দিয়ে করে, অথবা ডিপিস্টিক মানে পেপার দিয়েও করা যেতে পারে। এভাবে আমরা প্রোটিনেরিয়া মাপবো। তাহলে প্রোটিনেরিয়া হলো আমার প্রিএক্লাম্পসিয়ার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। হাইপারটেনশনের সাথে প্রোটিনেরিয়া থাকতে পারে, সেটাকে আমরা মাইল্ড মডারেট সিভিয়ার প্রোটিনেরিয়া বলতে পারি, অথবা 1+2+ এভাবে আমরা ডেজিগনেটেড করতে পারি। হিট কোয়াগুলেশন টেস্টের তোমাদের মনে আছে কিনা জানি না, এই হিট কোয়াগুলেশন টেস্টে যদি তোমার সাদা হয়ে যায়, তখন আমরা কি দেই? এসিটিক অ্যাসিড দেই। এসিটিক অ্যাসিড দিলেও যদি হোয়াইটটা যদি থেকে যায়, তাহলে সেটা কি? এসিটিক অ্যাসিডের পরে, এসিটিক অ্যাসিড দেওয়ার পরেও যদি হোয়াইট রয়ে যায়, সেটাকে কি বলবো? আর যদি না রয়ে, সেটাকে কি বলো? এটা তোমরা বলো। রয়ে গেলে হচ্ছে ফসফেট, আর না রয়ে গেলে হচ্ছে প্রোটিন। এই তো মনে আসছে। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা জানলাম। ইনসিডেন্স হলো বইতে যেটা আছে, ইন্ডিয়ার ইনসিডেন্স তো আমাদেরও মোটামুটি সেম, 5 to 15%। এখানে দেখো রিস্ক ফ্যাক্টর যা আছে এগুলো মুখস্থ করে ফেলবে। প্রামিগেভিডা, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো সব বলতে, প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস, মানে হাইপার প্লাসেন্টোসিস মানে বড় প্লাসেন্টা, খুব বিরাট বড় বা এক্সট্রা প্লাসেন্টা, যেমন দুইটা বেবি বা 3টে মাল্টিপল প্রেগন্যান্সি থাকলে বড় প্লাসেন্টা হতে পারে, বড় বেবি হলে বড় প্লাসেন্টা হতে পারে। তারপর হলে হলে ডায়াবেটিক মাদার হলে বড় প্লাসেন্টা হতে পারে। যেখানে প্লাসেন্টাটা খুব বড় হয়, যে কোনো কারণে হোক না কেন, ওটা হলো হাইপার প্লাসেন্টোসিস। সেক্ষেত্রেও একটা চান্স আছে প্রিএক্লাম্পসিয়া হওয়ার, যে অবেস তার তো হইতেই পারে। আগ থেকে যদি ভাস্কুলার ডিজিজ থাকে, নিউ প্যাটার্নিটি, প্রেগন্যান্সি ফলোইং এআরটি। নিউ প্যাটার্নিটি হলো যে চেঞ্জ হয়েছে, পার্টনার চেঞ্জ। প্রেগন্যান্সি ফলোইং এআরটি আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক দিয়ে যাদের বাচ্চা হয়, যে টেস্ট টিউব বেবি যেটা তোমরা বলে থাকো, তাদেরও এরকম হতে পারে, কারণ সে সারাদিন টেনশন করতে করতে তার প্রেশার এমনি বাড়ায় রাখছে। এই জন্য তার এটা হওয়াটা খুব স্বাভাবিক, এবং থ্রোম্বোফিলিয়া থাকলে হতে পারে। রিস্ক ফ্যাক্টর গুলো মুখস্থ রাখবা। এন্ডোথেলিয়া, এটিও প্যাথোলজিক্যাল যেগুলো ফ্যাক্টর আছে, এগুলো পড়ে নিতে পারো, আমরা একটু কম ধরি, তবে রিস্ক ফ্যাক্টর জরুরি, রিস্ক ফ্যাক্টর পড়ে নিবা। ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টর তোমরা যেটা হয়, আমি বলি এখানে যেটা হয়, তোমার ভেজোকনস্ট্রিক্টর জিনিসগুলো বাড়বে বডিতে, আর ভেজোডাইলেটরটা কমবে। এটা হলো মূল কথা। ভেজোডাইলেটর জিনিস, যা যা জিনিস আছে ওগুলো সবই কমে যাবে, আর ভেজোকনস্ট্রিক্টর যত রকমের ফ্যাক্টর আছে ওগুলো বাড়বে। এটা হলো ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টর। এখানে একটা জিনিস আছে, এটা আমরা এখনো পর্যন্ত তোমাদের জানতে চাই না, কিন্তু দিন যত যাচ্ছে সবকিছু তো আধুনিক হয়ে জানা উচিত। একটা বলতে হবে যে নরমালি যে প্লাসেন্টোসিস, প্লাসেন্টাটা কি হয়, যে ইয়েতে এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে প্লাসেন্টাটা ঢুকে, হ্যাঁ, যত বেশি ঢুকবে তত বেশি যে এন্ডোমেট্রিয়ামের যে স্পাইরাল আর্টারিওস, ব্লাড সাপ্লাইটা যে ভিতরে যে রয়েছে, সেই হলো ওটার সাথে ভিতরে ঢুকে ট্রোফোব্লাস্টিক টিস্যুগুলো ওই ভেসেলের সাথে অ্যাডজাস্ট করে নেয়, এবং ওখান থেকে তো ব্লাডটা আসে। মায়ের এই ব্লাড থেকে তো প্লাসেন্টা ব্লাড আসবে, প্লাসেন্টার ব্লাড থেকে তো আম্বিলিক্যাল কর্ড দিয়ে বেবিতে ব্লাড যাবে। এটাই তো নর্মাল সিস্টেম। কিন্তু প্রিএক্লাম্পসিয়াতে যেটা হয়, এই যে ব্লাড ভেসেল গুলো যে ব্রড হবে, কোরিয়নিক ভিলাই মানে ট্রোফোব্লাস্ট যে ডেসিডুয়ার ভিতরে, মানে তখন তো এন্ডোমেট্রিয়ামটাকে ডেসিডুয়া বলে, এর ভিতরে যে সে ঢুকবে, এই যে ইনভেশন, এটাতে প্রবলেমটা হয়। এটা ঠিকভাবে সময় মতো ঢুকতে পারে না, বা ইনকমপ্লিট থাকে, ওই সেই ভাস্কুলার কারণেই ভেসেলটা কনস্ট্রিক্টেড থাকে। ভেসেল থাকার কারণে যে পরিমাণে ইনভেশন করার কথা, সেই পরিমাণে ইনভেশন হইতে পারে না, মানে প্লাসেন্টাটা সেই যে ব্লাড ভেসেলের সাথে অ্যাডজাস্ট হলো না, সে এটার ভিতরে অ্যাঙ্কর করতে পারলো না। সে এর ভিতরে ঢুকতে পারলে তাইলে সে এখান থেকে অ্যাডজাস্ট হয়ে ম্যাটারনাল ব্লাড সাপ্লাইটা প্লাসেন্টাতে খুব ভালোভাবে হতো। এটা হয় না। এটা হলো তোমার প্যাথোপিথিওলজি, যেটা খুব বড় সড়ো করে বইতে লিখছে, মনে রাখতে পারলে রাখো, আমরা খুব একটা এমন ধরি টরি না, বলতে পারলে ভালো। আমি সারাংশটা বলে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারলে এটা ইজি হবে। ঠিক আছে, এখন তোমাদের কাছ থেকে আমি শুনছি কেউ তোমরা আবেদন নিবেদন করতেছো স্লাইড দিয়ে ক্লাস নিতে। এখন যদি স্লাইডে আমি এই কথাগুলো লিখে রেখে দিতাম, কি লাভ হইতো? এতে বইতে আছে,
স্লাইডে কয়েকটা ছোট করে আমি লিখে রাখলাম, তুমি বুঝতে এটা বুঝতে না। প্লাসেন্টোসিস কি, ট্রোফোপ্লাস্টিক ইনভেশন কি, যদি আমি না বুঝে খালি স্লাইড দেখাই দেয় লাভ আছে? লাভ নেই। বই ফলো করো, আর যেটা না বুঝো বরং আমাদের জিজ্ঞেস করো, ঠিক আছে? প্যাথোলজি নামগুলো মনে রাখতে পারো, কিন্তু প্যাথোজেনেসিস যেটা, সেটা তোমরা না বললেও হবে। তোমাদের কাছ থেকে আমরা তো জানতে চাই না, যেহেতু আমার ক্লাস আমাকে বলতে হবে, এই জন্য সংক্ষেপে একটু বলে রাখলাম এই জিনিসটাই ঘটে এখানে, এটাই ঘটে। এই যেটা ট্রোফোপ্লাস্টটা, যেখানে ট্রোফোপ্লাস্টে তো প্লাসেন্টা হয়, ম্যাটারনাল সাইড থাকে যেটা, ওটা যে ওখানে ঠিকভাবে ইনভেশন হইতে পারে না, না ওই প্রিএক্লাম্পটিক কন্ডিশনে, এতে ফিটাসেরও সমস্যা হয়, আইইউজিআর হয়, যে ঠিক মতো ইয়ে পায় না, আর প্রিএক্লাম্পসিয়ার ব্যাপারটা খুব ভালোভাবে ডেভেলপ করে। এটা হলো তোমার ইটিওপ্যাথোলজি। প্যাথোজেনেসিস তোমার লাগবে না, তার মানে কি এখানে তেমন কোনো তোমার জানার মতো কিছু নাই। কিডনিতে যেটা হয় অন্তত নামগুলো মনে রাখো, গ্লোমেরুলার এন্ডোথেলিওসিস হয়, এটা মনে রাখতে হবে। হলো লিভারের, লিভারের যে হেল্প সিন্ড্রোম যেটা হয়, এটা অবশ্যই 10 to 15% ক্ষেত্রে লিভার হেল্প সিন্ড্রোম হতে পারে। হেল্প সিন্ড্রোম সাধারণত সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে হবে। এখানে তিনটা জিনিস থাকে। হেল্প হলো অ্যাক্রোনেম, হ্যাঁ, একটা অ্যাক্রোনেম, এটা হলো সংক্ষেপ করে তিনটা কন্ডিশনকে সংক্ষেপ করে একটা নাম দিয়েছে। এইচ ফর হিমোলাইসিস, মানে যখন আরবিসি ভাঙতে থাকে, এলিভেটেড লিভার এনজাইম এন্ড লো প্লেটলেট। লিভার মানে এখানে প্যাথোলজিটা কোথায়? লিভারে। হিমোলাইসিস হচ্ছে ওটাই লিভারের, মানে এখানে হলো যে বললাম না এন্ড অর্গান, এখানে তোমার লিভারটা এফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আরবিসি ভাঙতে থাকে, হিমোলাইসিস হবে, লিভার এনজাইম বাড়তে থাকবে এবং প্লেটলেট কাউন্ট কমতে থাকবে। এটা হলো হেল্প সিন্ড্রোম। এই জন্য যখন আমরা একলামশিয়া, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া পেশেন্ট আছে, অবশ্যই আমরা প্লেটলেট কাউন্ট করি। প্লেটলেট কাউন্টটা আমাদের কোনো খারাপ দিকে যাচ্ছে কিনা, অনেক সময় কাউন্ট কম আসে, প্লেটলেট কাউন্ট করতে হয়। এলো হেল্প সিন্ড্রোম। হেল্প সিন্ড্রোম মানে জিজ্ঞেস করতে পারে কি, বা শর্ট নোট তো এখন নাই, রিটেনও আসতে পারে, ভাইবা ধরতে পারে। বিভিন্ন অর্গানে কি কি চেঞ্জ হয়, অত কিছু লাগবে না। ইয়েতে দেখো, ওই যে তোমার ব্লাড ভেসেলের কথা বলছি, ওখানে একটা ছবিটা দেখো, ভেসোস্পাজম হয়ে কি হচ্ছে, আর ইয়েটা 210 ব্লাড ভেসেলের যে কি সমস্যাটা হয় প্লাসেন্টাল বেডে, ওটা দেখিয়েছে। আমরা আমাদের মেন তোমাদেরকে পরীক্ষা যেটা ধরবো, আমি ওই অংশে চলে যাবে, আর যেটা রিটেনে থাকবে বা অন্য যে কোনো সময় থাকবে সেটা, তাহলে আমরা এখান থেকে রিস্ক ফ্যাক্টর গুলো শুধু ম্যাক্সিমাম রিস্ক ফ্যাক্টর পড়বো, আর ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টরের নামগুলো জানলে হবে। প্যাথোজেনেসিস অত না পড়লে হবে, আমি যেটা বলছি ওইটুকু মনে রাখো, বোঝার জন্য ওইটুকু মনে রাখলে হবে। তারপরে হলো এবার আমরা মাইল্ড এবং সিভিয়ার নিয়ে একটু আলাপ করি। মাইল্ড হলো তো বলাই হয়েছে 140/90 ব্লাড প্রেশার থাকবে, প্রোটিনুরিয়া থাকবে, এটা হলো মাইল্ড। আর যখন ক্রস করে ওটা সিস্টোলিকটা 160 অর মোর এবং ডায়াস্টোলিক 110 এন্ড মোর হয়ে যাবে, তখন হবে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার সাথে আরো কতগুলো, মানে সিভিয়ারের পরে কিন্তু এক্লাম্পসিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটার সাথে আরো কিছু কিছু পয়েন্ট থাকে, এগুলো মনে রাখতে হবে। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াকে আগে আমরা বলতাম ইমপেন্ডিং এক্লাম্পসিয়া, এখন বইতে এই কথাটা লিখে না, অ্যাভয়েড করে যাচ্ছে, মানে এর এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে, যে কোনো সময় তার এক্লাম্পটিক ফিট শুরু হয়ে যেতে পারে। কনভালশনকে আমরা ফিটও বলি, কিন্তু যে কোনো সময় এক্লাম্পটিক ফিট হতে পারে। সেটা হলো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া যাদের থাকে। ব্লাড প্রেশার 140/160/110 অর ওভার দেন দ্যাট হতে পারে। প্রোটিনুরিয়া খুব বেশি পরিমাণ থাকবে, 3+ অর মোর। তারপর হলো পেশেন্ট কি করবে, সিভিয়ার হেডেক কমপ্লেন করবে, নওশিয়া ভমিটিং কমপ্লেন করবে, ভিজুয়াল ডিস্টারবেন্স। এমনও হয়েছে কেউ অন্ধ হয়ে গেছে, জানো, পুরা ভিজুয়াল ফিল্ডে নষ্ট হয়ে গেছে। ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে, হাইপার রিফ্লেক্সিটি থাকবে, বডির যত রিফ্লেক্স আছে সব বেড়ে যাবে, ঘুম কমে যাবে, ইনসমনিয়া দেখা দিবে। তারপর হলো লাইট, মানে ফটোফোবিয়া, লাইট হবে না, সহ্য করতে পারবে না। তারপর হলো ইডিমা থাকতে পারে, ওই যে ইডিমার অত গুরুত্ব না, বললাম না, এটা বেল নাই, সোজা কথা যেটা, ইডিমা থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলেও এটা খুব বেশি বেড়ে যাবে। তারপর হলো বডি ওয়েট, খুব বেশি পরিমাণে বডি ওয়েট বেড়ে যাবে,
নর্মাল যে একটা ইনক্রিজ বডি ওয়েট আমি বলছিলাম এন্টিনেটাল কেয়ারের সময় পড়াইছি না, নর্মালের চাইতে দেখা যাবে যে খুব বেশি বডি ওয়েট গেইন হচ্ছে, এটাও কিন্তু একটা মানে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার একটা লক্ষণ। প্রিএক্লাম্পসিয়া মাইল্ডও বাড়বে, নর্মালের চেয়ে একটু প্রেসার বডি ওয়েট বেশি বাড়তে পারে, সিভিয়ারে অনেক ক্ষেত্রে খুব বেশি বেড়ে যায়। এই পয়েন্টগুলো থাকতে পারে, সব পয়েন্ট একসাথে থাকবে তাও না, এটাও মনে রাখি, সবগুলো পয়েন্ট একসাথে থাকবে তাও না, এগুলো হলো তোমার সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ। তারপর ইউরিন আউটপুট কমে যাবে, ইউরিন আউটপুট কমে যাবে, লিভার এনজাইম বেড়ে যাবে, তারপর হলো অনেক সময় তোমার বমিটিং হইতে পারে, বমির সাথে তোমার ব্লাড আসতে পারে। তারপরে এদিকে হলো তোমার লিভারে ইয়ে হওয়ার জন্য, এফেক্টেড হওয়ার জন্য রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হতে পারে, এপিগেস্টিক পেইন হতে পারে। বইতে কোথাও না কোথাও আসে, হয়তো আমি মুখস্থ মনে করে করে বলে দিলাম, এভাবে প্রত্যেকটা পয়েন্ট বলা লাগবে। মারাত্মক ধরনের কিন্তু ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, এটা মনে রাখবা, এবং অনেকের একদম আইসাইট চলে যায়, প্রেসার নরমাল হয়ে গেলে বা ওই জিনিসটা ওভারকাম হয়ে গেলে অনেকের চোখের সমস্যা থেকেও যায়, অনেক সময় ব্লাইন্ড হয়ে যেতে আমি নিজেও দেখছি। আমি যখন ইন্টার্ন ছিলাম একজন সিস্টার ব্লাইন্ড হয়ে গেছিলেন এই সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া থেকে। আচ্ছা, এখানে দেখো আছে ক্লিনিক্যাল টাইপস এর মধ্যে, এখানে আছে, হ্যাঁ যেরকম বলছো মোটামুটি তাই আছে। ওই যে আমি প্লেটেলেট কাউন্টটা বলি নাই, প্লেটেলেট কাউন্ট কমে যাবে, এটা বলি নাই। পালমোনারি ইডিমা দেখা দিতে পারে, সিরিয়াম ক্রিয়েটিনিন বাড়বে। আচ্ছা, আমি তো ল্যাব, এই তো বইয়ে তো কথা হলো এই, আমরা ল্যাবে এখনো যাইনি। ল্যাব ডায়াগনোসিস যে করবো, এটা হলো নরমালি এগুলো পেতে পারি, জেনারেলাইজ কন্ডিশন থাকবে। এদিকে যদি পার অ্যাবডোমেন এক্সামিনেশন করি, অলিগো হাইড্রামনিউস থাকতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন থাকতে পারে, যতখানি হাইট থাকার কথা ইউটেরাসের বা ফিটাসের গ্রোথ যতখানি, আমরা তো ওটা দিয়ে হাইট দেখিয়ে মাপি, বা গার্ড অ্যাবডোমিনাল গার্ড দেখি, হাইট দেখি, দুইটাই কম থাকতে পারে, লাইকার কম থাকতে পারে, পার অ্যাবডোমেন এভাবে পাবো। ফিটাল ইয়ের ডিস্টেসের ইয়ে তো ফাইন্ডিংস তো থাকতে পারে, মানে ব্রেডিক্যারিয়া টেকিক্যারিয়া থাকতে পারে। এবার আসো হলো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে যেটা হবে ওই যে বললাম, আমরা কমপ্লিট সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিলে দেখা যাবে যে প্লেটেলেট কাউন্ট কমে গেছে, যাওয়ার সম্ভাবনা আছে। আর হলো এদিকে ব্লাডে আর কি পাইতে পারো, ওই যে লিভার এনজাইম করলে ওগুলো বাড়বে, লিভার এনজাইম বাড়বে। আর আর হলো পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে কি যেন সিস্টোসাইট পাবে। সিস্টোসাইট তোমরা জানো কিনা জানি না, মানে ব্রোকেন আরবিসি, ওই যে হিমোলাইসিস বললাম, ব্রোকেন আরবিসি পেরিফেরাল ব্লাড ফিল্মে পাওয়া যেতে পারে। আর ল্যাবে আমরা কি পাবো, ইউরিনারি প্রোটিন তো করবোই, এখানে 24 আওয়ার্স এর ইউরিন দেখবো, 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন মেজারমেন্ট করব, ওটাও অবশ্যই বাড়বে, ঠিক আছে। তারপর হলো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, রেনাল ফাংশন, কিডনি ফাংশন দেখার জন্য এখানে ইউরিক অ্যাসিড লেভেল দেখবো। এই কথা না বলে কোনো দিন পার পেতে পারবা না। প্রিএক্লাম্পসিয়া পেশেন্ট আসলে রেনাল ফাংশন দেখার জন্য আমরা ইউরিক অ্যাসিড করি, ক্রিয়েটিনিন পরে করি। ক্রিয়েটিনিন মনে রাখবা, প্রেগন্যান্সিতে ক্রিয়েটিনিন দিয়ে লিভার কিডনি ফাংশন, সরি রেনাল ফাংশন দেখা, কিডনি ফাংশন ক্রিয়েটিনিন দিয়ে দেখার মধ্যে তেমন কোনো ইয়ে নাই, ভ্যালু নাই। এই জন্য আমরা দেখো নর্মাল যে এন্টিনেটাল চেক আপে কিন্তু ক্রিয়েটিনিন করাই না, কখনো বলবাও না ক্রিয়েটিনিন করি না। প্রেগন্যান্সিতে ক্রিয়েটিনিনের ভ্যালু একটু কমে থাকে, ঠিক আছে। এখানে ইউরিক অ্যাসিডের এটা ভ্যালুটা বেশি থাকে, কিন্তু যখন প্রিএক্লাম্পসিয়া খুব বেশি হয়ে যায়, সমস্যাটা খুব বেশি হয়ে যায়, তখন ক্রিয়েটিনিনও বাড়ে। বেশি হলে আমরা ক্রিয়েটিনিন করব, কিন্তু মাইল্ড ধরো মাইল্ড প্রিএক্লাম্পসিয়া বা আর্লি ডিজিজে ইউরিক অ্যাসিড লেভেল করব, ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়বে, ক্রিয়েটিনিনও বাড়বে, পরবর্তীতে ক্রিয়েটিনিনও বাড়বে। তাহলে রেনাল ফাংশন বোঝার জন্য আমরা কি কি দেখলাম, ইউরিনারি প্রোটিন প্রথমে, বেডসাইডে এটা তুমি আমি করে ফেলতে পারি, হ্যাঁ। তারপর হলো ল্যাবে দিয়েও করতে পারি, 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন মেজার করতে পারি। এদিকে কি বললাম, সিরাম ইউরিক অ্যাসিড লেভেল দেখবো, লাস্টে সিরাম ক্রিয়েটিনিন লেভেল। এটা দিয়ে আমাকে রেনাল ফাংশন খারাপ হয় দেখি তো আমরা প্রোটিনুরিয়া পাই, বুঝতে পারছো। মানে মূল কথা হলো কি, হাইপারটেনশন সে তো আছেই, সাথে সে রেনাল ফাংশন খারাপ করেছে, দুইটা মিলিয়ে আমার মানে প্রিএক্লাম্পসিয়া।
প্রিএক্লাম্পসিয়া ইজ এ ডিজিজ অফ সাইন, এটা মনে রাখবা। সাইন বেশি থাকে, সিমটমটা পরে আসে। সিমটম হলো যেগুলো রোগী কমপ্লেন করে, সাইন হলো যেগুলো তুমি পাবে। ঠিক আছে, এই লাইনটা মনে রেখো। আচ্ছা, এখন হলো ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্টে চলে যাই। ডায়াগনোসিস আমরা কিভাবে করব? ওই যে আগে আমরা হিস্ট্রি নিব, আগে তার হাইপারটেনশন ছিল কিনা, ফ্যামিলিতে যেগুলো তোমরা বলছো ফ্যামিলিতে ছিল কিনা, তার ওই যে যেগুলো রিস্ক ফ্যাক্টর ওগুলো আছে কিনা এগুলো দেখলাম আমরা। তারপরে হলো তার আগে যদি হাইপারটেনশন থেকে থাকে, আগে সে কি ড্রাগ খেত সেটা জানবো। ওটা ওই ওষুধ খাওয়া সত্ত্বেও বা এরপরেও তার আগে মানে প্রেশার ওষুধ খেয়ে কন্ট্রোল ছিল, বাট এখন আবার বেড়ে গেছে, তাহলে এই হিস্ট্রিটাও তো থাকতে পারে। আবার এমন হতে পারে সে মানে আগে কোনো ওষুধও খেত না, তার প্রেশার ছিল, এখন খুব বেশি আরো বেড়ে গেছে, নানা রকম আসতে পারে। আবার আগে কিছুই ছিল না, এখন তার প্রেশার বাড়ছে, এই ধরনের হিস্ট্রি দিতে পারে। যেটা আমি আগে বলছি ওই ধরনের হিস্ট্রি দিবে। আর হলো এদিকে আমরা রেনাল ফাংশন বোঝার জন্য বেডসাইড ইউরিন করেই আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো হিস্ট্রি, এবং পেশেন্টকে প্রেশারটা চেক করে আর হলো প্রোটিন, ইউরিনারি প্রোটিন দিয়ে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো যে এটা প্রিএক্লাম্পসিয়া। খুব কঠিন না, এটা ডায়াগনোসিস করা খুব কঠিন হবে না। এখন আমার দরকার হলো মাইল্ড না সিভিয়ার। মাইল্ডের ইয়ে হলো প্রেশারটা 140/90 এর মধ্যে থাকবে, আর কোনো সিমটমে তার অত বেশি থাকবে না, সাইন সিমটম সবকিছু কম কম থাকবে, প্রেশার কম থাকবে, প্রোটিন ইউরিনারি প্রোটিন কম থাকবে, সবকিছুই তার ওই যে কতগুলো সিমটম বললাম এগুলো অল্প থাকবে বা থাকবে না। আর সিভিয়ারে এই সিমটম গুলো থাকবে যেগুলো আমি একসাথে বললাম, বইতেও আছে। এই যে মাইল্ড হয়ে গেল, সিভিয়ার হয়ে গেল, ডায়াগনোসিস হয়ে গেল। তারপর ল্যাব ডায়াগনোসিস কি করবো? অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম করবো। আগে ইনভেস্টিগেশনের আগে সবসময় ক্লিনিক্যাল গুলো বলবা। ক্লিনিক্যালি তুমি কি কি পাবে? ক্লিনিক্যালি তো পরীক্ষা করে পার অ্যাবডোমেন, জেনারেল এক্সামিনেশনে ইডিমা পাবো, হাইপারটেনশন পাবো, সব পেলে। তারপর হলো পার অ্যাবডোমেন এক্সামিনেশনে হাইট কম পাবো, ফিটাল আইইউজিআর পাওয়া যাবে, ফিটাস জিওপ্রাইডি যে সমস্যা সেগুলো পেতে পারি। ফিটাস যদি খুব খারাপ দেখি, খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে, প্রেশার খুব বেশি, 2-3টা ওষুধ দিয়ে তাকে ম্যানেজ করা লাগে প্রেশার, সেই ক্ষেত্রে মনে রাখবা বাচ্চা খুবই খারাপ কন্ডিশনে থাকে। বেশ কয়েকটা ড্রাগ দিয়ে, এটা এখনই তো আমি ম্যানেজমেন্ট বলবো, ড্রাগ ম্যানেজমেন্ট বলতেছি, বেশ কয়েকটা ড্রাগ তো আমি দিতেই পারবো। কেন? প্রেশার বাড়ছে, কমানো হয় না, কমানোটা ইজি, ড্রাগ দিতেই পারবো। কিন্তু একটা কথা মনে রাখবা, এমনও কন্ডিশন হয় যত রকম ড্রাগ আছে সবগুলোর হাইয়েস্ট ডোজ দিয়েও কখনো কখনো প্রেশার কমে না। আবার এখন যেটা হয়েছে, আমাদের সুযোগ বাড়ছে, আরো আইভি ড্রাগ চলে আসছে, আইভি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগও দেওয়া যায়। তোমরা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার ট্রিটমেন্টে কিন্তু আইভি অ্যান্টি হাইপারটেনসিভ বলবে, লেবেটেলল। ঠিক আছে, হাইড্রোলাইজিন হলো বেস্ট ড্রাগ। হাইড্রোলাইজিন ইয়ে দেওয়া মানে ইনজেক্টেবল হাইড্রোলাইজিন আমাদের দেশে এখন আর ওরকম এভেলেবল পাওয়া যায় না, তবে লেবেটেলল যেটা সেটা হলো ইনজেক্টেবল পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে আমরা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এবং একলাম্পসিয়াতে হাইপারটেনশন কমায় আমাদের ওয়ার্ডে ওটা ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে পরের কথা আগে, আগের কথা পরে বলে ফেললাম। প্রথমে যেটা হলো, আমি তাকে ডায়াগনোসিস করব প্রপারলি, সে মাইল্ড কন্ডিশনে আছে না সিভিয়ার কন্ডিশন আছে। মাইল্ড কন্ডিশনে থাকলে পেশেন্টকে তুমি আউটডোর ট্রিটমেন্টও দিতে পারো, আর যদি পেশেন্ট ওরিড হয় বা তুমি যদি স্যাটিসফ্যাকশন না পাও, তুমি ভর্তি দিতে পারো। ভর্তি দিয়ে তার সব ইনভেস্টিগেশন করে তাকে প্রপারলি কাউন্সিলিং করে তাকে ছেড়ে দিতে পারো, সে রেগুলার চেক আপে আসবে, ঘন ঘন দ্রুত আসবে। ফিটাল কন্ডিশনও দেখো, মেটার্নাল কন্ডিশনও দেখো, অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে থাকলে সেটা যদি দরকার হয় ডোজ বাড়াও, খুব বেশি বেড়ে গেলে ভর্তি দিয়ে দাও। হ্যাঁ, আবার ফিটাল কন্ডিশন আছে, এমন একটা অবস্থানে আছে এখন যদি বাচ্চাটা আসলে মানে ব্রেডিকার্ডিয়া থেকে মানে ফিটাল ডিস্ট্রেস সবকিছু ডেভেলপ করছে, এখন কি করব? এদিকে মনে রাখবা 34 উইকস না হলে ফিটাল লাং ম্যাচুরেশন হয় না। এগুলো আমার এপিএসও বলা দরকার ছিল, এক জায়গায় বললে আরেক জায়গায় বসিয়ে নিবা। 34 উইকস না হলে এদিকে আমি পেশেন্টও রাখতে পারছি না, প্রেশার খালি বাড়ে, আমার ড্রাগস দিয়ে কমাতে পারছি না। আবার এটা মনে রাখবা, যত বেশি ড্রাগস দিব তত বেশি ফিটাল কন্ডিশন আরো বেশি খারাপ হয়। আবার ড্রাগ দিয়ে অনেক সময়, এখন আমি কি করব? 34 উইকস এর আগে লাং ম্যাচুরেশন হয় না, এখন আমার করণীয় কি? এসিটা অফ করে দিই। এখন করণীয় কি হবে? তার লাং ম্যাচুরেশন করে নিতে হবে। এটা স্যার লাং ম্যাচুরেশন করে তারপর আমি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে পারবো। তখন আমার অন্তত একটা স্যাটিসফ্যাকশন হবে, বাচ্চাটা হয়তো আমরা পেয়ে যাবো। ওই যে আগের বাংলা সিনেমায় বলতো, মা চান না বাচ্চা চান, এরকম কন্ডিশনে একটাতে আছে, এখানে আছে। ঠিক আছে, আবার যদি এমন হয় এই যে এর লাং ম্যাচুরেশন করতে দিব, আমি স্টেরয়েড কি দিয়ে করি? আমরা স্টেরয়েড দিয়ে করি।
স্টেরয়েড দিয়ে লাং ম্যাচুরেশন যে করব, প্রেশারও তো বেড়ে যাবে। স্টেরয়েড মারাত্মকভাবে প্রেশার বাড়ায়, হাইপারটেনশন করে ফেলবে, তাই না? এজন্য স্টেরয়েডের কথা ভাবতে হবে, দিব যে। তারপর আমরা চেষ্টা করি, হ্যাঁ, ধরো তোমার আশেপাশে যদি থাকে, ওই যে আমার 34 উইকস হয় নাই, 34 উইকস হয় নাই হলে তো তোমার সারফেক্টেন্ট রিলিজ হওয়া শুরু হয়, লাং ম্যাচুরেশন হয়ে যায়, চিন্তা থাকে না। 32 মানে 34 উইকস হয় নাই, কিন্তু এখন যদি আমি টার্মিনেশন করে দেই, হয়তো ভেজানেলি পারলেও পারতে পারি না, সিজারে করে ফেললাম, টার্মিনেশন করে দিলাম, এই বেবিটা বাচ্চার খুব একটা চান্স থাকবে না। আবার এই মহিলা যদি তেমন বাচ্চা না থাকে, তার জন্য অনেকটা, এটা একটা গুরুত্বপূর্ণ বাচ্চা হইতে পারে, তখন কি করতে হবে? যেটা তোমার লাং ম্যাচুরেশন করে নিতে পারতেছি, তাকে লাং ম্যাচুরেশন করা পর্যন্ত আনতে পারবো, 34 উইকস পর্যন্ত আনলাম, আবার সাথে সাথে আমি তাকে স্টেরয়েডও দিয়ে দিলাম। এখন যদি আমার দরকার হয় আমি টার্মিনেশন করতে পারবো স্টেরয়েড দিয়ে, আর না হলে তো সে যদি দেখা যায় যে না আস্তে আস্তে আমি কন্টিনিউ করতে পারতেছি হলো, তাহলে তোমার প্রথম স্টেপ থাকবে 34 উইকসে কোনোভাবে নেওয়া। যদি 34 উইকসে নিতে না পারো, স্টেরয়েড দিয়ে লাং ম্যাচুরেশন করে টার্মিনেশন করো। আর যদি 34 উইকসে চলে গেছে, তোমার লাংসের ব্যাপারটা চলে গেল, আপাতত বাচ্চা যদি হয় কোনোভাবে তাকে ভালো কেয়ার নিয়ে তাকে বাঁচিয়ে রাখার মতো সম্ভাবনা আছে। আচ্ছা, কিন্তু এর আগে যদি মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তুমি কোনো দিকে তাকাইতে পারবে না, ইরেসপেক্টিভ অফ প্রেগনেন্সি, ডিউরেশন অফ প্রেগনেন্সি তোমাকে শেষ করতে হবে। ঠিক এপিএস এর ক্ষেত্রে সেম একই কথা হবে। আচ্ছা, আবার এমনও তো হইতে পারে আমি প্রেশারের ওষুধ দিলাম, হ্যাঁ, এবং রেগুলার পেশেন্ট চেক আপে আসে, যা যা জরুরি ইনভেস্টিগেশন যেগুলো করার আমি ইনভেস্টিগেশনও করতেছি, ভালো আছে, আমার ওষুধ খেয়ে পেশেন্টের প্রেশারটা তেমন একটা বাড়ে না, খুব একটা বাড়লেও অত বাড়ে না, হ্যাঁ, এনি হাউ এনি টাইম। একটা জিনিস মনে রাখবা, এরকম কোনো প্রেশারের ওষুধ দিবে না যেটা খুব বেশি প্রেশার কমিয়ে দেয়। আমরা সাধারণত ডায়াস্টোলিক 90 থাকলে হ্যাপি থাকি, প্রিএক্লাম্পসিয়া পেশেন্টের প্রেশার, ব্লাড প্রেশার ডায়াস্টোলিক 90 থাকলে হ্যাপি থাকি, 90 এর নিচে কমানোর চেষ্টা করি না, 90 এর নিচে কমিয়ে ফেললে অনেক সময় ফিটাল সার্কুলেশন কমে যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রেশারের ওষুধ প্রথমে আমরা শুরু করি কি দিয়ে জানো? প্রথমে যেটা শুরু করি হলো আলফা মিথাইল ডোপা দিয়ে, আলফা মিথাইল ডোপা। কিন্তু এটার চাইতে ভালো ড্রাগ হলো হাইড্রালেজিন, লেবেটেলল, এগুলো অরালও পাওয়া যায়, ইনজেক্টেবলও পাওয়া যায়। অত বেশি তোমার এখন ইয়েটা হাইড্রালেজিন কিন্তু খুব বেশি পাওয়া যায়, মানে সরি, লেবেটেলল ট্যাবলেটও পাওয়া যাচ্ছে, ইনজেকশনও পাওয়া যাচ্ছে, আমাদের এলাকায় এভেলেবল, আমাদের হাসপাতালের আশেপাশে। হাইড্রালেজিনটা তো এভেলেবল না, কিন্তু আমাদের অভ্যাস কি জানো, ভালো ওষুধটা দেখে আমরা সবাই আলফা মিথাইল ডোপা দিয়ে শুরু করি, আমি নিজেও। এটা পাওয়া যায়, এটা তোমার দৈনিক 2 গ্রাম পর্যন্ত দেওয়া যায়, 250 মিলিগ্রাম হইতে 500 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম ট্যাবলেটও আছে, 500 ট্যাবলেটও আছে। এটা আমরা প্রথমে ধরো আমি প্রেশার অনুযায়ী দিব, 1 ট্যাবলেট বিডি দিলাম 250, তেমন একটা কমলো না, 1 ট্যাবলেট টিডিএস দিলাম, তাও কমলো না, 2 ট্যাবলেট টিডিএস দিতে পারি, অথবা 1 ট্যাবলেট কিউডিএস দিতে পারি, যেভাবে আমার সুবিধা মনে হয় এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিব। লাস্টে আমি 500 মিলিগ্রাম কিউডিএস দিতে পারি, 500 মিলিগ্রাম 4 বার, এ পর্যন্ত আমি দিতে পারি। এই হলো তোমার আলফা মিথাইল ডোপার কাজ। এটা হলো সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ, এটা তোমরা ভালো পারো, ফার্মাতে পড়ে আসছো, কিভাবে এটা ব্লাড প্রেশার কমায় নিশ্চয়ই তোমাদের জানা আছে। এই হলো আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি, তারপরে দেখো আলফা মিথাইল ডোপা হাই ডোজ দিলাম, কমে নাই, সাথে আমি এখন এড করে দিব লেবেটেলল, এগুলো পাচ্ছি, যেটা আমার হাতের কাছে ওটা এটা আলাপ করি। লেবেটেলল 100 মিলিগ্রাম ট্যাবলেট আছে, 200 মিলিগ্রাম ট্যাবলেট আছে, অ্যাড করে দিলাম, কমলে তো ভালো, 100 এ কমলে বিডি একটা করে দিবার দেওয়া যায়, 100 বিডি দিলাম, কমলো না, কমলে 200 এ যাবো, তাও কমলো না, ভর্তি। যাদেরকে 2টা ড্রাগ দিয়ে আমি ট্রিটমেন্ট দিব, মনে রাখবা ভর্তি দিতে হবে, কারণ ফিটাল কন্ডিশন মনিটর করতে হবে, বায়োফিজিক্যাল প্রোফাইল করে করে ফিটাল মনিটরিং করতে হবে। যাদেরকে তুমি একের অধিক 2টা ড্রাগ দিবা এবং হাই ডোজে দিবা, অ্যাডমিশন নিয়ে নিতে হবে, অ্যাডমিশন নিয়ে রেখে তাকে কন্ট্রোল করতে হবে। আর যার অ্যাডমিশন দিয়েও কোনোভাবে কোনো হাইয়েস্ট ডোজ, যেমন মিথাইল ডোপার হাইয়েস্ট ডোজ দিয়ে দিলাম, আলফা মিথাইল ডোপার, সাথে আমি লেবেটোলের হাইয়েস্ট ডোজ দিলাম 200 মিলিগ্রাম বিডি, আর বেশি দিতে পারবো না, সাথে আরো একটা ড্রাগ তোমার এড করে দিলাম, যেমন আমার হাইড্রালেজিন তো নাই, এটা আর বলতে পারতেছি না, আমরা যেটা করি নিফিডিপিন এড করি। এরকম ড্রাগ দিয়েও দেখা যায় যে তেমন একটা কন্ট্রোল হচ্ছে না, তখন কি করবো, কোনো মতে আল্লাহ আল্লাহ করে 34 উইকসে যাওয়ার চেষ্টা করবো। 34 উইকসে যেতে না পারলে আগেই লাং ম্যাচুরেশন করে নিই স্টেরয়েড দিয়ে,
করে তারপর আমরা টার্মিনেশন করব। যদি 34 উইকসে যেতে পারি 34 উইকসে টার্মিনেশন করব। যদি যাইতেই না পারি কোনো মতেই কোনো ড্রাগ দিয়ে প্রেশার কমে না, যে উইকসে আছি যেখানে আছি সেখানে টার্মিনেশন করতে হবে, না হলে একলামশিয়া ডেভেলপ করে আমরা মাকে হারাবো, অর্গান ড্যামেজ হয়ে যাবে, তার যদি সিবিএ হয়ে যায়, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি লাভ হবে? মানুষই তো পাবো না, ঠিক আছে, মাকে তো পাবো না আমরা। এই তাহলে আমরা কি করব, পেশেন্টকে একটা প্রি একলামশিয়ার পেশেন্ট ভর্তি হলে তাকে আমরা কুল কাম এন্ড কোয়াইট একটা রুমে রাখবো, তাকে মানে সব কাউন্সেলিং করব, নট টু বি ওরিড, বারবার তাকে আমরা মনিটর করবো, ভাইটালস গুলো বারবার দেখবো, বিশেষ করে ব্লাড প্রেশার, ইউরিনারি প্রোটিন, এগুলো ইডিমা, তার লাংসের কন্ডিশন ঠিক আছে কিনা বারবার তাকে আমরা মনিটর করব। সাথে সাথে আমরা ফিটাল মনিটরিং করব। ফিটাসকে আমরা সাধারণত স্টেথো দিয়ে দেখি তার হার্ট সাউন্ড ঠিক আছে কিনা, ব্রেডিকার্ডিয়া হলো কিনা, টেকিকার্ডিয়া হলো কিনা, বা কোনো ইরেগুলার হার্ট সাউন্ড পাচ্ছি কিনা, এটা হলো, এগুলো আমরা দেখবো। যদি এভাবে দেখতে পারি, ব্রেডিকার্ডিয়া টেকিকার্ডিয়া দেখে নিতে পারি, প্রবলেম নাই। আর আরো যদি তোমার আচ্ছেও যদি বেশি করে আমরা প্রোফাইল দেখতে চাই, ভালো করে ফিটাল মনিটরিং করতে চাই, তাহলে আমাদের বায়োফিজিক্যাল প্রোফাইল করতে হবে। সেখানে আমার স্টেথোর বাইরে যেটা চলে আসবে হলো সিটিজি, সিটিজি অ্যাপ্লাই করতে হবে, সিটিজি লাগিয়ে দিয়ে তার ফিটাল মনিটরিং করতে হবে, সাথে আল্ট্রাসোনোগ্রাম এবং সিটিজি দিয়ে বায়োফিজিক্যাল প্রোফাইল করা হয়। তাহলে আমাকে অ্যাডমিশন, অবশ্যই তো সে অ্যাডমিটেড আছে, অ্যাডমিশনে থাকতে হবে। এভাবে তাকে ফিটাল কন্ডিশন, মেটার্নাল কন্ডিশন দুইটাই আমরা দেখতে থাকবো। যদি ভালো ভালো আমাদের ইয়েতে থেকে, সার্ভিলিয়েন্সে থেকে সে যদি কন্টিনিউ করতে পারে, আমরা যাব কোথায় পর্যন্ত যাব, আমার টার্গেট কিন্তু 37 কমপ্লিটেড উইকস। আর আরেকটা কথা বলি, যদি তেমন একটা প্রেশার না, কিন্তু সে প্রি একলামশিয়াতে পড়ে গেছে, 140/90 তার ক্রস করছে, বা 140/90 তার ব্লাড প্রেশার আছে, সাথে হলো প্রোটিনুরিয়া 1+2+ আছে, এর চাইতে বেশি একটা ব্লাড প্রেশার বাড়ে না। আমি হাইড্রালাজিন, সরি, আলফা মিথাইল ডোপা একটা বা দুইটা, মানে 500 দুইটা দিয়ে আমার কভার হয়ে যাচ্ছে, মানে প্রেশারটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। একে আমরা এরকম একটা পেশেন্ট সিঙ্গেল ড্রাগ দিয়ে মোটামুটি প্রেশার, মোটামুটি প্রোটিনুরিয়া সেটা কন্ট্রোল হয়ে যায়, একে তুমি ইডিডি বলতে পারো, ইডিডি পর্যন্ত নিতে পারো। আর যদি এরকম না হয়, হ্যাঁ, সিঙ্গেল ড্রাগ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, সিঙ্গেল ড্রাগ দিলেও আমি অনেক হাই ডোজে দিচ্ছি, পেশেন্টের মাথা ব্যথা, হাবি জাবি, রেস্টলেসনেস, মাথা ব্যথা, ইউরিনারি মানে ইউরিন আউটপুট এগুলো কমে যাচ্ছে, তাইলে আর ইডিডি চিন্তা করে না। 37 কমপ্লিটেড উইকস, কথাগুলো মনে রাখো। এটাও পারলাম না, এটাও না পারলে কোথায় আসবো 34 উইকস। 34 উইকসে কি জন্য এটা বললাম, লাং ম্যাচুরেশন হয়ে যাবে। এটাও পারলাম না, তাহলে স্টেরয়েড দিয়ে লাং ম্যাচুরেশন করে নেই। এটাও পারলাম না, আরে বাবা যেখানে আসো সেখানেই শেষ। ঠিক আছে, এখানে আমি এন্ডিং দিয়ে দিলাম। বাচ্চার কি হবে ওটার দিকে আমি তাকালাম না, অন্তত মাকে বাঁচানোর জন্য। যেমন এরকম আমরা অনেক পেয়েছি, তোমরা এই যে আলফা প্রেস ড্রাগের নাম শুনছো না? এটা কি, আমি কি ইয়ের নাম, ফার্মাকোলজিক্যাল নেম বলতে পারলাম কিনা? এই ধরনের ওষুধ ড্রাগ ইউজ করে প্রেশার কমানো যায় নাই হাইয়েস্ট ডোজ দিয়েও। তারপরে নিফিডিপিন একদম হাইয়েস্ট ডোজ দিয়েও কমানো যায় না, আরো যত ড্রাগ আছে কমানো যায় না। সব রকম প্রেশার তখন আমরা কাউন্সিলিং করি পার্টির সাথে, দেখেন এনার প্রেশার কোনো মতেই কমানো যাচ্ছে না, বাচ্চাও কিন্তু ছোট। এই বাচ্চা এখন যদি আমরা ডেলিভারি করাই ফেলি, আইদার ভেজানালি অথবা অ্যাবডোমিনালি, অ্যাবডোমিনাল মানে সিজার, বাচ্চা হয়তো তেমন একটা সুবিধাজনক কন্ডিশনে থাকবে না, কিন্তু মাকে বাঁচানোর জন্য করতে হবে, কাউন্সিলিং করে আমরা ওটা এন্ডিং করে দেই। ঠিক আছে, সাধারণত সিজারে করা হয়ে যায় বেশি। আর ইয়েতে সার্ভিক্স তো তোমার এত আগে রাইপ হয় না, ইয়ুথ ফেভারেবলও থাকে না। তবে আজকালকার তো ইয়ে ইউজ হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ হচ্ছে, সেটা দিয়ে অনেক সময় সার্ভাইকাল লাইফেনিং করে করাও যেতে পারে। তবে ওইগুলো তোমার লেংথেনিং হয়ে গেলে, তোমার ওই যে সিভিয়ার কন্ডিশন যখন থাকে করা যায় না, তার ওই খারাপ কন্ডিশনটা পেন টেন উঠে গেলে একলামশিয়াতে চলে যায়। এই জন্য সাধারণত সিজারে হয় বেশি। ঠিক আছে, তাহলে আমরা পেশেন্টের ধরন অনুযায়ী তাকে কখনো আমরা আউটডোর ফেসিলিটিতে ভালো রাখতে পারবো, কখনো আমরা দরকার হলে ভর্তি দিব, ইনভেস্টিগেশন করব, ভর্তি দিয়ে রেখে ওষুধ দিয়ে তাকে কোনো মতে আমরা বিভিন্ন উইকস পর্যন্ত ক্যাটাগরিক্যালি আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। ম্যাডাম একটা কোয়েশ্চেন ছিল। বলো ম্যাডাম, রিটেন সম্পর্কে। ম্যাডাম রিটেনে পরে আসছে, এখন না, প্রশ্ন মনে রাখো, পরে ভুলে যাইও না। আমরা একটু পড়া শেষ করে দিয়ে এখন আমরা ইয়ে নিয়ে কথা বলবো। আমার প্রি একলামশিয়া প্রায় শেষ, যদি শুধুমাত্র লাইন বাই লাইন যেটুকু আছে বলতাম অনেক আগে শেষ হতো, বুঝিয়ে বলার জন্য যেন তোমরা লিখতে পারো, তোমরা এই কথাগুলি লিখতে পারো না। তাহলে আমরা কি করলাম, যার মাইল্ড আছে, মাইল্ড প্রি একলামশিয়া আছে, তাকে আমার যদি মনে হয় মনিটরিং এর জন্য বা তাকে ম্যানেজমেন্টের জন্য আমার ভর্তি দেওয়া লাগতে পারে, ভর্তি দিয়ে দিলাম, ভর্তি দিয়ে তাকে আমি ইয়ে করে তাকে ছেড়েও আবার দিতে পারি।
যে আপনি আপনার ইডির সময় এসে ভর্তি হইেন, বা আপনি অবশ্যই এটা বলবো আপনি সবসময় এন্টিনেটাল কেয়ারে থাকবেন। হ্যাঁ, আর যাকে আমার এরকম খুব সন্দেহজনক লাগলো, বেশি বেশি সবকিছু তার সাইন সিমটম সবকিছু বেশি আছে, প্রেশারও খুব বেশি পাইতেছি, তাকে আমি ভর্তি দিব। ভর্তি দিয়ে তার সব ধরনের তার ক্লিনিক্যাল সব ধরনের চেক আপ তো চলবেই, ফর ম্যাটারনাল ফিটাল সার্ভেলিয়েন্স, সাথে হলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো কি কোনটা, আমার ধারণা করবো সে কোন পর্যায়ে আছে, কতখানি খারাপ আছে। হ্যাঁ, তারপরে হলো ওই অনুযায়ী আমি তাকে ট্রিটমেন্ট দিবে, ওটার উপর নির্ভর করে আমি তার কন্টিনিউশন করবো। সাথে তো প্রেশার বাড়া কমা, প্রেশার যত রকমের ওষুধ আছে সবকিছু অ্যাপ্লাই করতেছি। এদিকে ইনজেক্টেবল, সরি ইনজেক্টেবলটা বলা হয় নাই, তোমরা ডোজ টোজ বলা লাগবে না, খালি ইনজেক্টেবল হাইড্রালাজিন ইনজেক্টেবল, আরেকটা কি লেবেটেলল। লেবেটেলল একদম এভেলেবল, একেবারে এভেলেবল, ওয়ার্ডে আসতে দেখতে তোমরা এভেলেবল পাওয়া যায়। ইনজেক্টেবল দিয়েও আমরা কমানোর চেষ্টা করব, ঠিক আছে। অরাল কম্বিনেশন ড্রাগ দিব, কমলো না তাহলে আমরা ভর্তি করে তাকে মানে কম্বিনেশনে যখন কমে না আমরা ইনজেক্টেবল দিই। ইনজেক্টেবল দিয়ে যদি না কমে তখন আমরা যে কোনো অবস্থায় যেভাবে থাকে তাকে টার্মিনেশন করি, ঠিক আছে। বিভিন্ন পর্যায়ে হইতে পারে। তারপরে যদি মাইল্ড থাকে, সবকিছু আমাদের কন্ট্রোলে থাকে, একটা সাধারণ একটা ড্রাগ দিয়ে বা একটা দুইটা ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারি, তাকে আমি ইডি পর্যন্ত কন্টিনিউ করবো। প্রয়োজন অনুযায়ী তাকে আমি অ্যাডমিশন দিয়ে রেখে দিব, প্রয়োজন না হলে তাকে ছেড়ে দিতে পারি, সে সময় মতো এসে ভর্তি হবে, তবে সে অ্যান্টিনেটাল কেয়ারে থাকবে। এভাবে কিন্তু প্রতিটা কেস সিনারিও দিয়ে দিব, তো ওইভাবে ক্যাটাগরিক্যালি তোমার ট্রিটমেন্ট করতে হবে। তারপরে অনেকগুলো ড্রাগ দিয়ে আমার 2-3টে ড্রাগ দিয়ে তাকে ইনজেক্টেবল ধরো দিলামই না, ওভারডোজ বেশি বেশি ডোজ দিয়ে তাকে কন্ট্রোল রাখতে পারি, সেক্ষেত্রে আমি তাকে 37 কমপ্লিটেড উইকস পর্যন্ত আশা করব নেওয়ার জন্য, এর বাইরে যাব না। হ্যাঁ, একটা বললাম ইডিডি, একটা বললাম, এটা কিন্তু আমি রিপিট করতেছি, আরেকটা বললাম 37 কমপ্লিটেড উইকস। খেয়াল করো কি বলি, 38 বলতেছি না, 37 কমপ্লিটেড উইকস। এরপরে হলো না, আমি ইনজেক্টেবলও দিয়েছি, তারপরে আরো মাল্টি ড্রাগ এদিক সেদিক করেও নানা রকম করে দিয়েও আমি মানে পারছি না, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে যাচ্ছে না। তাহলে দেখি কোনোভাবে আমার যদি কাছে দাঁড়ে থাকি উইক্সে, 34 উইক্সে নিতে পারি কিনা। 34 উইক্সে কি লাভ হবে, কি লাং ম্যাচুরেশন হবে বেবি, ফিটাসের লাং ম্যাচুরেশন হয়ে গেলে ওটা সার্ভাইভ করার আশাটা বাড়বে। আর এমন যদি না থাকে, এর একটু আগে দিয়ে থাকলে আমরা, খুব ছোট হলে তোমার লাং ম্যাচুরেশন স্টেরয়েড দিয়ে হবে না, 30 পরে হলে আমরা স্টেরয়েড দিয়ে লাং ম্যাচুরেশনটা কাজে লাগবে, ঠিক আছে। ওই অবস্থায় থাকলে আমরা স্টেরয়েড দিয়ে নিয়ে লাং ম্যাচুরেশন করে টার্মিনেশন করে দিব। আর ওই কন্ডিশনও যদি না পাই, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, ইনজেক্টেবল দিয়েও পারছি না, তখন যেভাবে পাই সেভাবে তাকে, মানে যে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আমাকে টার্মিনেশন করতে হবে। এই হলো তোমার ম্যানেজমেন্ট। আর একটা কথা বলি নাই, সেটা হলো যখন সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া থাকবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই, এটা কোশ্চেন ছিল এবার, তাকে কি করব, এক্লাম্পসিয়া প্রিভেন্ট করার জন্য ম্যাগনেসিয়াম সালফেট দিব। এটা কি বলে, লোডিং ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট বা প্রিভেন্টিভ, টু প্রিভেন্ট এক্লাম্পসিয়া, যেন তার খিচুনিটা না উঠে, যে কোনো সময় খিচুনি উঠে যেতে পারে, যেন তার খিচুনিটা না উঠে, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা লোডিং ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট দিব। লোডিং ডোজ 10 গ্রাম, একটা ওষুধ পেলে যেটা গ্রামে হিসাব করে। এই কোশ্চেনটা ছিল এবার রিটেনে। আর মনে হয় এক্লাম্পসিয়ার জন্য আমাদের আরেকটা ক্লাস আছে, এটা বুঝলে হয়, এক্লাম্পসিয়া তো পড়া নাই, এখানে বুঝে গেলে এক্লাম্পসিয়া তার কিছু না, ওখানে তো কমা খিচুনি অথবা দুইটা যোগ হবে। এই কমন কোশ্চেন থাকে, কমপ্লিকেশনস অফ প্রি এক্লাম্পসিয়া, কমপ্লিকেশনস অফ সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, কমপ্লিকেশনস অফ এক্লাম্পসিয়া, মোড অফ ডেথ ইন এক্লাম্পসিয়া, এগুলো হলো কমন কোশ্চেন। এক্লাম্পসিয়াতে কিন্তু বাড়তি পড়া নাই, এভাবে ম্যানেজ করতে হয়, ওখানে খালি খিচুনিটা ম্যানেজ করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে। ম্যাগনেসিয়াম সালফেট যদি দিতে না পারি, ইয়ে দিব, যেন ওটা সেডেটিভ দিব, ডায়াজিপাম, এই তো। আর সেখানে এইভাবে টার্মিনেশন করতে হবে। এক্লাম্পসিয়া যদি হয়ে যায় সাধারণত টার্মিনেশনে করে ফেলা হয়। আবার অনেক ক্ষেত্রে, এটা তোমরা বলবা কিনা আমি বুঝতেছি না, অনেক ক্ষেত্রে আমরা পাই এক্লাম্পসিয়া পেশেন্টেরও তোমার কনভালশন এগুলো কমে, ব্লাড প্রেশারও কমে যায়, মাঝে মধ্যে এরকম পাওয়া যায়, সেক্ষেত্রে তো আমরা কন্টিনিউ করতে পারি। কিন্তু তোমরা যেটা বলবা, তোমাদের বাচ্চাদের জন্য এটা বলাই ভালো, এক্লাম্পসিয়া যখন হয়ে যায় টার্মিনেশনে ভালো, টার্মিনেশন করে দিতে হবে। এক্লাম্পসিয়ার সময় এক্লাম্পসিয়া পড়াবো, এটা আমি আরেকটা ক্লাস পাবো সম্ভবত 1 তারিখে, ওটা হ্যাঁ তখন পড়াবো। আর হলো আগের যে ক্লাসগুলো ছিল ওখানেকার প্রশ্ন কিন্তু তোমরা সেদিন নিয়ে আসবে, আজকের ক্লাসের কোনো কোশ্চেন থাকলে নিয়ে আসবে। হ্যাঁ, আজকে যেরকম আমি একটু ডেসক্রিপটিভ টাইপ পড়াচ্ছি না, এখানে তোমাদের অনেক কোশ্চেন এরাইজ করতে পারে, তবে বোঝাটা যদি ঠিক হয় যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবা। আর লাইন বাই লাইন বইতে সবকিছু আজ পড়ে নিতে পারে, অ্যাক্সেস পড়ো না,
এই যে প্যাথোজেনেসিস, প্যাথোফিজিওলজি এগুলো পড়ে না, আমি যা যা টাচ করি ফলো আপ করতে শুরু করে আমরা একদম অ্যান্টিহাইপারটেনসিভ তারপর দিয়ে, তারপর হলো যদি যেন তার এক্লাম্পসিয়া না হয় সেজন্য ম্যাক্সাল দিয়ে শেষ করলাম, ম্যানেজমেন্টে শেষ। আলটিমেটলি পেশেন্টটা ভালো হয় কি হলে জানো? ডেলিভারি হলে, কারণ ইট ইজ এ ডিজিজ অফ প্রেগনেন্সি। সো যখন টার্মিনেশন অফ প্রেগনেন্সি বেশি ভালো হবে, এর আগে হয় না, পুরোপুরি ভালো হয়। যেহেতু আরেকটা ক্লাস আছে এই রিলেটেড, প্রি এক্লাম্পসিয়া রিলেটেড পড়া আরো পড়াইতে পারবো, এক্লাম্পসিয়া তো তখন পড়াই দিব, এবং যে এপিএস পিপিএস যে ক্লাস নিয়েছি সেখানকার কোশ্চেন আলাপ করা যাবে। তোমরা প্রশ্ন রেডি রাখো, যেগুলো তোমরা বুঝতে পারছো না। তোমরা রিটেনের প্রশ্ন, বিভিন্ন ইয়ারের রিটেনের প্রশ্ন সলভ করো, ওগুলো থেকে প্রশ্ন রাখবো। কঠিন কোনো কিছু থাকবে না, থাকলেও ওটাকে ফেস করার জন্য তৈরি হোক। এবার বললাম না তোমাদের একদম কঠিন অবস্থা, খাতা এত খারাপ ছিল, পেপার তো একদম সব স্টুডেন্টের তো পেপার গুলো আমি পাইছি একটা করে, মোটামুটি সবাইকে জাজ করে ফেলছি। একবার ভাবছি তোমাদের সাথে এগুলো আলাপ করবো, সে বললাম না থাক, সিনিয়রদের কথা জুনিয়রদের বলতে হয় না, মানে এত হার্ট ব্রেকিং। যারা অনেক ভালো তোমার ভাইভাতে করছে রিটেনের খাতাগুলো দেখা যাওয়ার মতো না, ওটা দেখে আমি ডিসিশন নিচ্ছি পরীক্ষা নিই, তাহলে তোমরা অভ্যস্ত হবে। আচ্ছা প্রশ্ন করো, এবার রিটেন নিয়ে প্রশ্ন করতে চাচ্ছ, প্রশ্ন করো। প্রশ্নকারী কোথায় গেছো? এই তোমরা মনে ঠিকঠাক মতো সবাই থাকো না, আমরা কিন্তু একটু মনিটর করি। হ্যাঁ, ক্লাসে পার্সেন্টেজ দিয়ে প্রথমে হাজিরা দিয়ে চলে যাও, এটা কালকেও পাইছি। তোমাদের ক্লাসের পর আমার 10টা মিটিং ছিল, এই জন্য গতকাল দেখছি যে 2জন এখনো লিভ নেও নাই, ডাকাডাকি করতেছি, লিভ নেয় না। আমরা মিটিং করব, তোমাদেরকে লিভ নিতে বলছি, লিভ মানে হচ্ছে যে অন হয়ে রেখে চলে গেছে আর আসিয়ে দেয়, পরবর্তী ক্লাসে সে করে দেয়, হয় ঘুমায় গেছে বা অন্য কিছুতে আসছে, সে সারাই পাওয়া যাচ্ছে না। এগুলো করে নিজেকে ঠকাইও না, আমরা তো কষ্ট করে ক্লাস নেই, তাই না? তোমরাও কষ্ট করতেছো, অবশ্যই তোমরাও কষ্ট করো, যারা পড়তেছো স্টুডেন্টদের অনেক কষ্ট, অ্যাটেন্টিভ হওয়ার চেষ্টা করো। আর এমন তো কিছু চাপাই দেই না জোর করে, তোমাদের সবকিছু বারবার প্রশ্ন করার সুযোগও থাকে, যতক্ষণ না বুঝো ততক্ষণ অন্তত আমাকে প্রশ্ন করো, আমি নিজে যতটুকু বুঝি তোমাদের বুঝাই দিব। আমার সাথে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক থাকো পড়াশোনার ব্যাপারে, 100% ফ্রি হইতে পারো। আমি কোনোদিন বলবো না তুমি আমাকে প্রশ্ন করছো কেন, কখনো বলবো না, ঠিক আছে? বি ফ্র্যাঙ্ক, বি ফ্রেন্ড, সমস্যা নেই। হ্যাঁ প্রশ্ন করো, রিটেন, মিস্টার রিটেন। ম্যাডাম আনসারটা পেয়ে গেছি ম্যাডাম অলরেডি। মানে প্রশ্নটা ছিল এরকম ম্যাডাম যে আমার ডোজ লিখতে হবে কিনা রিটেনের সময় ম্যাডাম, অনেকগুলো ডোজ ড্রাগের পাশে ডোজ লেখা লাগে কিনা, মানে না সব ক্ষেত্রে লাগবে না। মানে অনেক ডোজ তো অনেক, মানে সব ম্যানেজমেন্ট বললে তোমাদেরকে কতগুলো ওষুধের নাম বলছি না, আজোমেটাল ডোপা, হাইড্রালেজিন, নিপিডিপিন, তারপর আরেকটা কি বললাম, লেভেটেলল, একটারও ডোজ তোমার লাগবে না, তোমাদের লাগবে না। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ ওয়েলকাম। তবে ম্যাগনেসিয়াম সালফেট লাগবে, ওটা একদম টই টই করে বলতে হবে, এটা পরের ক্লাসে ভালো করে পড়াই দিব, দেখবে বলতে পারো। তোমরা যেটা বলবা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া হলে আমরা ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ দিব, পেশেন্টকে মনিটর করব, যদি তার কন্ডিশন খারাপ মানে ইমপ্রুভ না করে অবশ্যই আমরা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করব। একটা কোশ্চেন থাকে, এক্লাম্পসিয়া ডেভেলপ করলে অথবা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া হয়ে গেছে, যে কোনো সময় এক্লাম্পসিয়া হইতে পারে, এই পেশেন্টের ডেলিভারি তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারো? আনসার হলো 6 আওয়ার্স। 6 আওয়ার্স পর্যন্ত অপেক্ষা করা যায়, এরপরে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, তার এন্ড অর্গান ড্যামেজ হয়ে যাবে বা কনভালশন যে কোনো সময় হয়ে যেতে পারে। তোমরা প্রশ্ন করো, আমি প্রশ্ন করে আমাকে আমি আনসার দিই, তোমরা করো, প্রশ্ন করো। ক্যামেরা অফ করছো কেন? আমি অফ করছি, এখন থেকে সবাই অফ করে ফেলছে। হ্যাঁ এই যে সৌরভ ভালো, সে তার ক্যামেরা অন থাকে সব সময়। সঞ্চিতা ভালো মেয়ে। ইয়ে কই আমাদের এই যে মঞ্চ অভিনেত্রী কই, তার ক্যামেরা অন না কেন? হ্যাঁ পুরি, পুরি কোথায়? আর কোনো প্রশ্ন আছে? রিটেন নিয়ে প্রশ্ন করবা? তোমাদের এমসিকিউ থাকবে, সিঙ্গেল বেস থাকবে, তোমরা সবকিছুতে মানে অভ্যস্ত হও। সিঙ্গেল বেসটা কিন্তু সব কয়টা আনসারেই সঠিক থাকে, জানো তো? সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাতে টিক দিবে বা লিখে রাখবে। তোমরা তো খাতায় আনসার করবা, খাতায় লিখে দিবা, যেমন সি তোমার কাছে মনে হচ্ছে এ বি সি ডি ই 3-5টা আছে, তোমার কাছে মনে হলো নাম্বার সিটা হলো মোস্ট একুরেট, ওটা তুমি খাতায় খালি সি লিখে দিবে। এক থাকে কিন্তু সিঙ্গেল বেসটা 1, একটা পারলে 1,
আর এমসিকিউ তো জানোই আগের সিস্টেম 3:2 ফলস 3 হলে ট্রু 2 ট্রু 3 হলে ফলস 2 থাকে 3:1 স্টাইলে প্রশ্ন হবে 0.5 করে টোটাল একটা হলে 1 পাবা 5টা স্টেম ঠিক হলে 1 পাবে 5টা রাখবো এমসিকিউ 5টা রাখবো সিঙ্গেল বেস্ট ঠিক আছে এসবিএ 5টা থাকবে টোটাল কত হবে এখানে 5 5 10 নাম্বার আর 40 মার্কস দিব হলো এসএকিউ এসইকিউ শর্ট আনসার কোশ্চেন শর্ট এসে কোশ্চেন ফ্র্যাকশন করে থাকবে এবিসিডি থাকবে আর শর্ট এসেতে একটা প্রশ্ন দিব যেমন লিখলাম রাইট এ শর্ট এসে অন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট write down a short essay on photograph আবার সিনারিও দিও ধরো তোমাকে আমি সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়ার একটা সিনারিও দিলাম হ্যাঁ একটা পেশেন্ট আসলো তোমার কাছে ধরলাম একটা প্রাইমারি গ্রেভিডা 35 weeks pregnancy 160 by 110 millimeter of hypertension millimeter of mercury হলো প্রেসার ইডিমা আছে প্রোটিনুরিয়া আছে 2+ হ্যাঁ what is your diagnosis অথবা write a short essay on the about মানে regarding the diagnosis of this patient sorry management of this patient আবার এমনি বলতে পারি what is the management how will you manage the patient how will you proceed এভাবে how will you proceed to manage her তো এটা সেকশন না করে 5 নম্বরের এটাও এসে কোশ্চেন হতে পারে আমাদের প্রি-এক্লাম্পসিয়া তোমার শর্ট আনসার ডিফাইন প্রি-এক্লাম্পসিয়া নাম্বার দিলাম 1 টাইপস অফ প্রি-এক্লাম্পসিয়া ধরো এগুলোই দিব এমন মনে করো না হ্যাঁ টাইপস অফ প্রি-এক্লাম্পসিয়া তারপর হলো কিভাবে যে ব্লাড তুমি সঞ্চিতা তুমি করো মাইক অন করো মাইক্রোফোন অন করে কথা বলো জি ম্যাম বলো কিছু বলবে না ম্যাম আমাদের ব্যাচমেট একজনের মাইক মেবি অন হয়ে গেছিল তো তাকে অফ করতে বলছি আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই ঠিক আছে আবার যেমন রিস্ক ফ্যাক্টরস অফ প্রি-এক্লাম্পসিয়া আমি বললাম মেনশন 6 নাম্বার দিলাম এখানে 1.5 1.5 বা 5 এরকম ঠিক আছে এগুলো হবে শর্ট আনসার ওই বিসি দিয়ে হবে শর্ট এসে সরাসরি একটা দিয়ে হবে সিনারি দিয়েও শর্ট এসে হইতে পারে এমনিতে হইতে পারে 5 মার্কে ঠিক আছে হ্যাঁ বলো মানে শর্ট এসে কিভাবে লিখবে তুমি আমাকে একটা কোশ্চেন দাও তারপর আমি বলি কিসের উপর বলতে চাও একদম প্রি-এক্লাম্পসিয়ার উপর শর্ট এসে লিখো এই কোশ্চেন হবে না রে এরকম প্রশ্ন হবে না ম্যাম পার্টোগ্রাফের উপরে এই যে বললাম সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়ার একটা সিনারিও থাকতে পারে বা এক্লাম্পসিয়ার একটা সিনারিও থাকতে পারে তারপরে বলবো হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট সিনারিও দিয়ে এভাবে দিতে পারি ম্যাডাম একটা কোশ্চেন দেখছিলাম এরকম যে ডেসক্রাইব দ্য মেকানিজম অফ মানে যে মানে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলাতে মানে অবস্ট্রাকটিভ লিভারটা এই বিষয়ে একটা মানে প্রশ্ন দেখছিলাম ম্যাডাম হ্যাঁ সেখানে হলো ডেসক্রিপটিভ কিভাবে হয় ওটা তো ডেসক্রিপশন সুন্দর আছে খুব সুন্দর সুন্দর ডেসক্রিপশন আছে একদম ডেসক্রিপটিভ টাইপ লিখতে হবে ওটা তো সহজ কোশ্চেন এটা তো খুবই সহজ প্রশ্ন পড়ালে বুঝবা যখন বিবিএফ চ্যাপ্টার আসে বুঝবে বা তোমরা বইতেও পড়ে থাকলে এমনি তো পড়তে গেলে অবশ্যই আছে খুবই সহজ এটা যেমন আছে তেমনই এইরকম শর্ট এসে আসলে তো খুবই সহজ দুটা বনি পাটের মাঝখানে ব্লাডার পড়ে গিয়ে হয়ে যায় নেক্রোসিস হয়ে তারপর স্লাফিং হয়ে যায় খুবই সহজ এটা কোশ্চেন সহজ যেমন আমি যে সহজের জন্য এবার আসলে কোশ্চেন বেশি সহজ করে ফেলেছিলাম অফসেট কোশ্চেন যেটা বলি তোমার এটা আমি উদাহরণস্বরূপ তোমাদের বলি এটা আমার একটা প্রিয় কোশ্চেন আসলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট একটু যদি সুন্দর করে লিখতো তো মনে কষ্ট লাগছে জানো না এটা কত সুন্দর লেখা যায় লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা কি এটা ইউটেরাসের যেটা ইথমাস নরমাল যে ইথমাসটা এটাই প্রেগন্যান্সিতে গিয়ে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট প্রথমে তো এটা বলবা তারপর এটা আগে ইথমাস ছিল 0.5 এটা এখন বেড়ে পুরো প্রেগন্যান্সিতে এটা বাড়তে থাকে ইনক্রিজ করে এটা 10 to 11 সেন্টিমিটার হতে পারে তোমার তো আনসার হয়ে যাচ্ছে অ্যানাটমিক্যাল কি যেন ইন্টারনাল
আর একটা হলো ফিজিওলজিক্যাল লস, এর মাঝখানে থাকে। তারপরে হলো এখানে এটার ইম্পর্টেন্স কি, 7-8টা 5টা 6টার মধ্যে ইম্পর্টেন্স লিখে ফেললি, কত সুন্দর একটা আনসার, ইম্পর্টেন্স গুলি লিখতে পারছে। এদের শুরুতে যে এটুক লিখতে হবে, ইটমাসটা যে ওয়ারিটরিয়ান সেগমেন্ট হয়, বিশ্বাস করো কেউ যদি লিখতো, একটা মনে হয় একটা স্টুডেন্ট লিখছে, ইটমাসটা যে ওয়ারিটরিয়ান সেগমেন্ট হয় এই কথাটাই লিখতে পারে এরকম। তারা প্লাসেন্টা দিয়েছি, এবার প্লাসেন্টা একদম সহজ অংশটুকু দিয়েছে, মানে ডায়াগ্রাম সহ দিতে বলেছি। প্লাসেন্টা এক টার্ম, তুমি তো এটাকে মাইক্রোস্কোপিক কেন আঁকতেছো, আমি এটাই বুঝলাম না, সবাই মাইক্রোস্কোপিক আঁকতেছে। টার্মে একটা প্লাসেন্টা দেখতে কেমন হয়, অ্যানাটমি, সরি আমি অ্যানাটমি বলছি, আমি কি তোমাকে মাইক্রোবায়োলজি বলছি না মাইক্রো অ্যানাটমি বলছি? মাইক্রোস্কোপিক ফটোটা সবাই আঁকলো, একজন দুইজন পাইলাম যে নরমাল যে প্লাসেন্টাটা দেখো বইতে যে পিকচার, এটা এঁকে দাও না, ম্যাটারনাল সার্ফেসের একটা আঁকো, ফিটাল সার্ফেস, কত সহজ প্রশ্ন। ম্যাক্সিমামে কষ্ট করে করে তোমার মাইক্রোস্কোপিক যে ফিগার আছে ওটা এঁকে রাখছে। প্লাসেন্টা, আচ্ছা দেখি তোমাদের জিজ্ঞেস করি, প্লাসেন্টার এন্ডোক্রাইন ফাংশন কি দিবা বলো তো? একদম স্পেসিফিক বলা লাগবে না, যদি বলি যে কি বলবো, মেনশন প্লাসেন্টাল এন্ডোক্রাইন ফাংশন অথবা ডেসক্রাইব, যেভাবে বললাম প্লাস এন্ডোক্রাইন ফাংশন অফ প্লাসেন্টা, কি বলবে বলো তো? একদম সব পারতে হবে না, এন্ডোক্রাইন বললে কি বলবে, তোমরা বুঝতেছো কি বলো? Secretion of the beta human beta chorionic gonadotropin. তার মানে হ্যাঁ, গুড। আর কি? Secretion of progesterone. এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, তার মানে কি এগুলি কিসের নাম বলতেছি? হরমোন। হরমোন। তুমি এখানে এনজাইম লিখবে? এন্ডোক্রাইন বললে এনজাইম লিখবে কেউ? তোমাদের ভাই বোনেরা সবাই এনজাইম লিখছে হরমোনের সাথে। এন্ডোক্রাইন বুঝলে তো আমরা হরমোন বুঝি, আর অন্য কিছু বুঝি নাকি বোঝা যায়? এন্ডোক্রাইনের সাথে হরমোন এনজাইম রিলেটেড আছে কি? যতদূর জানি, আমি তো জানি না, কিন্তু তোমার একজন দুজন বাদ পড়ছে কিনা, সবাই একদম ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় যা আছে সবাই তোমার হরমোনের সাথে এনজাইম লিখছে। কি রে বাবা, বেশি লিখে কেন খারাপ করতে চাচ্ছ? এন্ডোক্রাইন বলতে আমরা হরমোন বুঝি, এই তো তোমরা তো অনেকে হরমোনের নাম জানো, এগুলো লিখে দিলে তো হইতো, মানে বেশি লিখে খারাপ করে। আবার আমার যেটা মনে হয়, কিছু কিছু স্টুডেন্ট তোমার সুযোগ নেই, যদি টিচাররা না দেখে আমার লেখার ভলিউম দেখে নাম্বার দিয়ে দিবে, তখন এগুলো করবা না। যে পরীক্ষা তোমার অর্ধেক পেপারে হয়ে যায়, পুরাটা শেষ করে আরো 3-4টা পাতা নেই, কি করে জানো? মাঝখানে একটু লিখে বাকি পাতা খালি, অথবা এত বড় বড় করে লিখে 2-3 লাইন লিখলেই শেষ, আরেক পাতা চলে যেত। এগুলো কি আমাদের ধারণা খুব ভালো হয়? এখন যদি কোনো বিজি ম্যাডাম থাকে, উনি ভলিউম দেখে লেখে, এরকম ম্যাডামরা আজকাল নাই, এরকম নাই যে ভলিউম দেখে আমাকে নাম্বার দিয়ে দিবে, আরেক হাতের লেখা সুন্দর দেখে নাম্বার দিবে, মোটেও না। তুমি যদি ভালো করে পয়েন্ট আউট করে লিখতে পারো, জাস্টিফিকেশনে নেই হাতের লেখা। তবে অবশ্যই সুন্দর হাতের লেখা ভালো লাগে, একটু কদর তো আছে, কিন্তু তোমার হাতের লেখা খারাপ হলে সমস্যা নেই, তুমি যদি ভালো লিখো, পয়েন্টটা পাইলে ফুল মার্কস দিয়ে দিই আমরা। ঠিকভাবে ধরতে পারছো কিনা এটা ধরতে পারলে হতো। পাতায় পাতায় লিখবা আবার ভুল লিখে রাখবা, এগুলো করো না, আরো বিরক্ত আসে, বিরক্তি চলে আসে, আর ভুল বাড়ে, তুমি যে জানো না এই জিনিসটা আরো বাড়তেছে। আরেকটা উদাহরণ দেই, ইওসি প্রশ্নটা দিয়েছিলাম, এত আসলে আমি শর্ট এসে গুলো এরকমই করছি যেন মার্কসটা বেশি করে আনতে পারে, এই জন্য, কারণ এসে তো নাম্বার কম ওঠে। ইওসি কত সুন্দর একটা কোশ্চেন, কত সুন্দর, ইউনিয়ন লেভেলে একটা আছে, থানা লেভেলে একটা আছে, আর একটা ডিস্ট্রিক্ট লেভেলে, তিনটা নাম দিবে, আর 3 জায়গায় কি কি কাজ। এই শুনো, বেসিক ইওসি ইউনিয়ন লেভেলে লিখতেছে, ইউনিয়ন লেভেলে হলো গ্রাসরুট পাবা তোমরা অবস্টেটিক ফার্স্টে। সবচেয়ে খারাপ যেটা লিখছে, থানা লেভেলে লিখে, উপজেলা লেভেলে লিখে। কি বলবো বলতো, এই ক্লাসে কি এমন কোন স্টুডেন্ট আছো যে উপজেলা থানার পার্থক্য করতে পারছো না? একটা লেভেল হলো উপজেলা লেভেল, একটা হলো থানা লেভেল, হোয়াট ইজ দিস? তোমাদের কাছে কি কেউ আছো যে উপজেলা থানা বুঝতেছো না? একই তো জিনিস, এরশাদের আমলে এটা উপজেলা হয়েছে, থানায় হলো উপজেলা। তুমি যদি উপজেলা লেখো, থানা লেখার কি দরকার? ইউনিয়ন লেভেলে আছে একটা, থানা লেভেলে আছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট লেভেলে, বা এই যে আমাদের যে হাসপাতাল এরকম, এই 3 লেভেলে 3টা, অবস্টেটিক, ফার্স্ট এইড, বেসিক এন্ড কম্প্রিহেনসিভ। অল্প অল্প লেখে ফুল মার্কস পাওয়া যায়। তো বললাম না, খুব মন খারাপ হয়, ওই মন খারাপ থেকে ডিসিশন নিচ্ছি তোমরা পরীক্ষা দিবে,
ঠিক আছে, কোশ্চেন আমরা মনিটরে দিয়ে দিব, আনসার করে সাথে সাথে ফটো তুলে আমাদেরকে পাঠিয়ে দিই। তোমরাও আমাদের বুদ্ধি দিও, কোন পদ্ধতিতে ভালোভাবে নিতে পারবো, তোমাদের বুদ্ধি থাকলে আমাদের দিও। আমি বলছি হ্যাঁ, পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিতে পারো, আবার মেইলে দিতে পারো। মেইলে আবার মেইল হলে হয়তো পিডিএফ থেকেও তো হার্ড কপিও বের করা যাবে, আর হার্ড না বের করেও দেখা যাবে। হার্ড না বের করে তো দেখতে পারবো, তাই না, চেক করা। আর হলো ম্যাডাম নির্দিষ্ট টিচারদের নাম দিয়ে দিব, যার যার কাছে পাঠাবে। যেমন আমি ধরো প্রথম 20 জন নিলাম বা সেকেন্ড 20 জন, এইভাবে ভাগ করে করে টিচারদের কাছে পাঠানোর জন্য বলে দিব। ঠিক আছে, আর কোন রকম ইয়ে করো না, যা পারো তাই। কোন ধরনের বই দেখা এই দেখা কিচ্ছু করবা না, যা পারো তাই চেষ্টা করো, নয়তো নিজেকে বিকশিত করতে পারবা না। আর আমরা ম্যাডাম ভিজিলেন্স থাকবে, ক্যামেরা অন ম্যাডাম থাকবে, খাতার উপর ক্যামেরা থাকবে। আর সব টিচার 26 জন মিলে ভিজিলেন্স করলে কেউ কিছু করতেও পারবে না। এবং সবাই ল্যাপটপে এতে দেখবো, মোবাইলে না। মোবাইলে অন থাকলে সব কম দেখা যায়, ল্যাপটপে সব দেখা যায়। হ্যাঁ বলো। ম্যাডাম ম্যানেজমেন্ট মানে কোনো কিছুর ম্যানেজমেন্ট চাইলে সেটার ক্ষেত্রে কি আমার সাইন, সিমটম, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সব লিখতে হবে? তা তো অবশ্যই, কিন্তু এটাকে তো গুছিয়ে লিখতে পারে না, সারা দুনিয়া সব লেখা শুরু করে। তোমার উল্লেখ তো করতে হবে। প্রথমে তুমি সিনারিওটাকে ডায়াগনোসিস করো, প্রবেবল ডায়াগনোসিস এই। হ্যাঁ, তুমি তো প্রবেবল বললে, বা আসলে তো তোমাকে আমি ডায়াগনোসিস করার সুযোগ দিছি, এমন করে দিব তোমার দেখলেই মনে হবে এটাই, না বোঝার কিছু থাকে না। মাই ডায়াগনোসিস, মাই প্রবেবল বলবা, মাই প্রবেবল ডায়াগনোসিস ইজ দিস। এবার আসো, টু কনফার্ম মাই ডায়াগনোসিস, হ্যাঁ, এন্ড ফর ম্যানেজমেন্ট, হ্যাঁ, আই হ্যাভ টু টেক, মানে আমাকে এখন এভাবে অগ্রসর করতে হবে। I want to proceed in following manner. অথবা I want to take her history, do her clinical examination and some investigation. এভাবে শুরু করো। এখন বলো হিস্ট্রিতে তুমি, এখন তুমি হিস্ট্রিতে খালি প্রেসার আছে কিনা, এ আছে কিনা এরকম না। তারা লিখে কি ব্লাড প্রেসার, কি তারপরে হলো তোমার প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লাড প্রেসার, ফ্যামিলি হিস্ট্রি অফ ব্লাড প্রেসার, মানে লিখলে হবে। বলতে হবে তোমার পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লাড প্রেসার থাকতে পারে, এটা বলতে হবে। খালি আমি নামটা দিয়ে গেলাম। আবার যেমন ধরো ইনভেস্টিগেশনে আমি প্লেটলেট কাউন্ট করব, এটা বললে হবে প্লেটলেট কাউন্ট লো হইতে পারে, ওটা উল্লেখ করতে হবে। এরকম রিলিভেন্ট কথাগুলো বলবা, যেটার সাথে দুনিয়ার সবকিছু আনবা না। তার হিস্ট্রিতে এই পাইতে পারি, মানে পজিটিভ, মানে এই তোমার ডায়াগনোসিসের পক্ষে বলো। এটা ব্লাড প্রেশারটা রেজ হতে পারে, তার প্রিভিয়াস ব্লাড প্রেশারের হিস্ট্রি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকতে পারে, শেষ। এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। আগে ব্লাড প্রেশার কোনো ওষুধ খেতো কিনা, খেলে এটা কি খেত, এটা মেনশন করবে। তারপর তার হেডেক আছে কিনা, তার ব্লাডিং অফ ভিশন আছে কিনা, এভাবে তার ব্লাডিং অফ ভিশন তার থাকতে পারে। এই ব্যাপারে আমি ইনকোয়ারি করবো, মানে বুঝাই দিবা যে তুমি ওইদিকে নিতে চাচ্ছ। আর তোমরা কি করো, শুধু নামটা দিয়ে দাও, শুধু নাম দিতে হবে না। নাম দিয়ে তো এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এটা পজিটিভ হবে এইভাবে বলো। এটা হলে তখন তোমার আমরা বুঝবো তুমি ডায়াগনোসিসটা বুঝতেছো। তারপরে ইনভেস্টিগেশনে তার ইউরিনারি প্রোটিন বাড়বে, যেহেতু এতে এই কন্ডিশনে তার ইউরিনারি প্রোটিন বাড়বে। শুধু যদি বলো আমি বেডসাইড ইউরিন করবো, রেজাল্টটা বললাম না, তাই তো হলো না। কথা কি বুঝাইতে পারছি? সাথে তুমি কি পাবে ওটা একটু বলতে হবে। আর দুনিয়ার বেশি লিখলে তোমার শেষ হবে না। খুব রিলেভেন্ট কথাগুলো লিখো। তাহলে হিস্ট্রির কথা বলবে, ম্যানেজমেন্টে আসলে ম্যানেজমেন্ট কেন তুমি হিস্ট্রি নিচ্ছ, ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড কি করতেছো, ইনভেস্টিগেশন টু ডায়াগনোসিস দ্য কেস, কনফার্ম দ্য কেস। আগে তুমি ডায়াগনোসিস একটা লিখে ফেলবে, টু কনফার্ম মাই ডায়াগনোসিস এন্ড ফর ম্যানেজমেন্ট দ্য কেস আই উইল প্রসিড ইন দ্য ফলোইং ম্যানার। প্রথমে হিস্ট্রি নাও, ক্লিনিক্যাল এক্সামিনেশন করো, ইনভেস্টিগেশন করো, তারপর ম্যানেজমেন্ট করো। মানে ম্যানেজমেন্টের পার্ট কিন্তু এটা, যা কিছু বললাম এটা ম্যানেজমেন্টের পার্ট। লাস্টে যেটা হবে এটা আসলে ট্রিটমেন্ট প্রপার। যেমন তোমার 37 উইকসের একটা প্রিএক্লাম্পসিয়া সিনারিও আমি দিলাম, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। হ্যাঁ, আমি এটাকে টার্মিনেট করব এই কেসকে। যদি খুব সিভিয়ার মনে হয়, খুব খারাপ কন্ডিশন তোমার মনে হয়, তখন সিজারিয়ান সেকশন বলে দিতে পারো। আর যদি মনে করে যে না ভেজানাল ডেলিভারি, যদি সিনারিওতে তোমার বলে সম্ভবটা লিখতে পারো। আর যদি তোমার মনে হয় বাবারে যেটা লিখি ভুল হবে, তুমি শুধু টার্মিনেশন লিখে দাও, টার্মিনেশন করে ফেলবো, এটাই লিখি। ঠিক আছে, এইভাবে আগাতে হবে। এই জিনিসটা এখন পর্যন্ত স্টুডেন্টরা ধরতে পারতেছে না ভালোভাবে। আগের স্টুডেন্টরা তেমন পারে না, 2-1 জন পারতো, এবার তো মোটেও দেখলাম না। আশা করি তোমরা পারবে।
ম্যানেজমেন্ট আসলে আগেই তোমার সিনারিওটা ডায়াগনোসিসটা লিখে ফেলবে, এই ডায়াগনোসিসকে কনফার্ম করার জন্য এবং ম্যানেজমেন্টের জন্য তোমার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন করতে হবে, তারপর ট্রিটমেন্ট প্রপার যেটা ওটা লিখবে। আবার যদি তোমার কম দিনের থাকে, কেসটা যদি অল্প দিনের থাকে, তখন তুমি লিখবে যে আমি তাকে অ্যান্টিহাইপারটেনসিভ প্রথমে ম্যানেজমেন্টে ভাবে তাকে আমি ভর্তি দিব, তার ভাইটালস গুলো বারবার 4 আওয়ারলি দেখবো, ফিটাল হার্ট সাউন্ড দেখবো, ফিটাল কন্ডিশন ম্যাটারনাল কন্ডিশন বারবার দেখবো, ইউরিনারি আউটপুট দেখবো, তারপর হলো যে তাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিব। হ্যাঁ, তারপরও যদি ইয়ে না হয়, মানে এই ড্রাগ দিতে পারি, যদি ড্রাগের নাম লিখো, ডোজ লেখা লাগবে না, যদি মাল্টিপল ড্রাগ দিব, এই ড্রাগে যদি না হয় এই ড্রাগ দিব, ইনজেক্টেবল দিব, ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ দিব। তারপর হলো যদি সিভিয়ার দিয়ে দেই, সিভিয়ার দিলে তুমি সাথে দেখবে যে ম্যাগনেসিয়াম সালফেট প্রোফাইলেক্টিক ডোজ দিব। এই মেনশন, জরুরি কথাগুলো খুব মেনশন করে যাবা। তারপরে যদি তার ইয়ে না হয়, মানে পেশেন্ট যদি ইমপ্রুভ না করে, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এই যে বললাম টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, এটা হলো ট্রিটমেন্ট প্রপার। আর বাকি যা বলছি ওটা হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের পার্ট পরে যেটুকু টার্মিনেশন, এটাও ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। ট্রিটমেন্ট হলো ম্যানেজমেন্টের শেষ পার্ট। ঠিক আছে, রাত তো অনেক হয়ে গেছে, আমরা এবার রেখে দেই। সব কি চলে গেছে রে? কথাবার্তা বলো না কেন? না ম্যাম, আছি ম্যাম। রাখতেছে। মেসি তো ভালো খেলে না মনে হয়, খেলা দেখার সুযোগ কম হচ্ছে। সবগুলো ক্যামেরা অফ করছো কেন? সব আসছো না গেছো? আছি ম্যাম। তাহলে আজকে আমরা বাই বলে ফেলি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।